সন্ধ্যা, পাওয়ার অফ ইউর প্রেজেন্টেশন স্কিলস শীর্ষক কর্মশালায় আপনাদের স্বাগতম। বিশ্ববিদ্যালয়ের প্রথম দিন থেকে শুরু করে কর্মজীবনে পদার্পণের পরেও আমরা সন্দিহান থাকি কিভাবে আমার একটি প্রেজেন্টেশন পেশাদার হবে এবং গ্রহণযোগ্যতা পাবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় জীবনে যেহেতু আমাদের প্রেজেন্টেশনের মান আমাদের প্রাতিষ্ঠানিক ফলাফলকে প্রভাবিত করে, তাই অনেকটা বাধ্য হয়ে নিজের প্রেজেন্টেশনের দক্ষতা নিয়ে আমরা একটু বেশি উদ্বিগ্ন থাকি। একটি ঘন্টা শুধু এই বিশেষ বিষয় নিয়ে আলোচনা করার জন্যই আমাদের এই আয়োজন। আজ পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে থাকছি আমি মেঘনা হাসান। আর আমি ফাইরুজ সাইয়ারা। আজকের ওয়ার্কশপটি শুরু করবার পূর্বে আমি সিইটিএল ও গ্রিন বিজনেস স্কুলের সহকারী অধ্যাপক হাসান আল জুবায়ের রনি স্যারকে অনুরোধ করছি ওয়ার্কশপে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু বলবার জন্য। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আর ধন্যবাদ ফাইরুজকে এবং ধন্যবাদ সিইটিএল টিমকে, তারা এত সুন্দর একটা আয়োজন করছে এবং সিইটিএল থেকে যে আরো বড় বড় কাজগুলো সম্পন্ন হয় সেটা আমরা বুঝতে পারছি আপনাদের পার্টিসিপেশনের মাধ্যমে। এবং আজকের যে টপিক পাওয়ার অফ ইউর প্রেজেন্টেশন, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট, কারণ আপনার প্রেজেন্টেশন আপনাকে পরিচিত করে দিবে সবার কাছে। সো আপনি যে কোনো জিনিস যখন আপনি প্রেজেন্ট করছেন তখন সবসময় মাথায় রাখবেন যে আপনি আপনার বেস্টটা কিভাবে দিতে পারেন, বিকজ ইটস আ সিঙ্গেল চান্স অ্যান্ড সিঙ্গেল অপরচুনিটি। সো এই সিঙ্গেল চান্স অ্যান্ড সিঙ্গেল অপরচুনিটিতে যদি আপনার বেস্ট দিতে হয় তো আপনার বেস্ট প্রিপারেশন নিতে হবে। একটা প্রেজেন্টেশন খুব ইজিলি হয় না। যারা ডিবেটের সাথে আছেন বা যারা এক্সট্রোভার্ট তাদের জন্য ব্যাপারগুলো যত সহজ, একজন ইন্ট্রোভার্ট পার্সনের জন্য ব্যাপারগুলো ঠিক ওইভাবে অত সহজ না, কারণ আমাদের অনেকগুলো প্রেজেন্টেশনের সময় থাকে আর অনলাইনে যখন প্রেজেন্টেশন দিতে যাচ্ছি তখন তো আরো ডিফারেন্ট। আপনি কতটুকু লাইভলি কথা বলছেন, আপনার টোন কি রকম, আপনি যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছেন সেই বিষয়বস্তুটি ঠিক আছে কিনা, এগুলি বোঝা খুবই জরুরি। আমি বিলিভ করি সিইটিএল এর যে কাজগুলো আছে কাজের মধ্যে এটি একটি যে স্টুডেন্টদের কাছে ডিসেমিনেট করা। এখানে যারা ফ্রেশার্স আছেন, তারা যারা সিনিয়র আছেন তাদের কাছ থেকে পাবেন, এবং এখানে যারা প্রেজেন্ট করছেন টিপস এন্ড ট্রিক্স সেগুলো কাজে লাগবে। আমি জাস্ট বলবো যে আপনাদের কনফিডেন্ট হতে হবে। টুলস গুলো ইউজ করার জন্য কনফিডেন্সের কোনো বিকল্প নাই। আপনি টেকনোলজিক্যালি যদি টেক সেভি হন তাহলে আপনি বাকি জিনিস ইজি করতে পারবেন। আমি বিলিভ করি আমাদের আজকের যারা ফ্যাসিলিটেটর আছেন, হালিমা মিম এবং ইমরান, তারা ডেফিনেটলি আপনাদেরকে অনেকগুলো টিপস দিবেন, সেই টিপস গুলো মাথায় রাখবেন। আর মনে রাখবেন আপনাদের সার্টিফিকেশন আছে, আজকের প্রোগ্রামের পার্টিসিপেশন আপনি যত অ্যাক্টিভলি করবেন তো সেটা অবভিয়াসলি একটা ইম্প্যাক্ট থাকে, এবং পার্টিসিপেশন যখন সাকসেসফুলি আপনি কমপ্লিট করছেন, আপনার ফর্ম সাবমিশন হচ্ছে, তারপরেই আপনি সার্টিফিকেশন পাচ্ছেন when you are taking something from this program। and এই সার্টিফিকেট গুলো সিইটিএল এর ওয়েবসাইটে থেকে যাবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। সো ইটস অ্যানাদার অ্যাচিভমেন্ট আপনাদের জন্য। আমি বিলিভ করি যে স্কিলের সাথে সাথে আপনারা এই অ্যাচিভমেন্ট গুলোকেও একসাথে নার্চার করবেন, একসাথে রেখে দিবেন, যেটা আপনাদের ভবিষ্যতে কাজে দিবে। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সিইটিএল এর ডিরেক্টর ডক্টর শিহাবুদ্দিন স্যারকে এইরকম সুযোগ করে দেওয়ার জন্য। আমি ধন্যবাদ জানাচ্ছি আরিফা ম্যাডামকে, যিনি এই প্রোগ্রামে পুরো দায়িত্ব নিয়ে কাজ করছেন, এবং সকল ইন্টার্নদের যারা সবাই মিলে এখানে সুন্দরভাবে উপস্থাপনা করছে, কাজ করছে। এবং আমি বিশ্বাস করি যে 1 ঘন্টায় আপনারা অনেক কিছু শিখবেন। আমি অলরেডি আপনাদের 5 মিনিটের মতো টাইম নিয়ে ফেলেছি মনে হয়। ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ স্যারকে। ক্লাসের মাঝে প্রেজেন্টেশন নিয়ে যে প্রশ্নটি এখনো করা হয়নি, যে সমস্যার কথা সাহস করে এখনো বলাই হয়নি, সেসব সংশয় আজ আমরা দূর করব। আপনাদের সাথে কথা বলবার জন্য আজ আমাদের মাঝে উপস্থিত আছেন ইমরান উদ্দিন এবং হালিমা হাসান। তাদের দুজনের মধ্যে কিন্তু আবার আছে সাংঘাতিক মিল। তারা দুজনেই গ্রিন বিজনেস স্কুলের 4র্থ বর্ষের শিক্ষার্থী, দুজনেই মেন্টর, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে দুজনেই সিইটিএল এ কাজ করছেন। চলুন আর কথা না বাড়িয়ে আমরা ওয়ার্কশপটি শুরু করি। আমি সম্মানিত ফ্যাসিলিটেটরদের অনুরোধ করছি ওয়ার্কশপটি শুরু করার জন্য। Well, thank you, Meg and Fairuz, for your nice introduction. আমরা প্রি টেস্টে অনেকগুলো জিজ্ঞাসা পেয়েছি। আমরা চেষ্টা করেছি আমাদের যে সেশনটা আছে আপনাদের জিজ্ঞাসার উপর বেস করে পুরো সেশনটা সাজানোর জন্য। সো আচ্ছা, আমরা কি কখনো ভেবে দেখেছি আমাদের স্যার বা ম্যাম কেন আমাদেরকে প্রেজেন্টেশনের মাঝে থামিয়ে দিচ্ছে, অথবা কেন আমি প্রেজেন্টেশন দিচ্ছি কিন্তু আমার আশানুরূপ মার্কস আসতেছে না? আজকের এই পাওয়ার অফ ইউর প্রেজেন্টেশন
পাওয়ার অফ ইউর প্রেজেন্টেশন স্কিলের থ্রুতে আমাদের যে প্রেজেন্টেশনের কনফিউশন গুলো আছে আমরা ওগুলো ক্লিয়ার করার চেষ্টা করব, এবং কিভাবে প্রেজেন্টেশনে মার্কস ইনক্রিজ করতে হয় আমরা ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আজকে আমরা যে দুটি বিষয় নিয়ে আলোচনা করব, একটি হচ্ছে স্লাইড এবং একটি হচ্ছে প্রেজেন্টেশন। স্লাইডের মধ্যে আপনি টেমপ্লেট সোর্স নিয়ে আমরা আলোচনা করব, ডুজ এন্ড ডোন্টস অফ স্লাইড শেয়ারিং, এই বিষয়গুলো নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব। অন দ্য আদার হ্যান্ড প্রেজেন্টেশনে আমরা কি বলবো, স্পোকেন এবং আমাদের গেস্টার, পোস্টার, অ্যাপিয়ারেন্স কেমন হবে, এই বিষয়গুলো নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব। এখন আমরা মেইন সেশনে চলে যাচ্ছি। একটা প্রেজেন্টেশনের সাপোর্টিং টুল হিসেবে আমরা পিপিটি বা স্লাইডস ব্যবহার করে থাকি, যেমনটা এখন আমিও আমার প্রেজেন্টেশন দেওয়ার জন্য ব্যবহার করছি আর আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। পিপিটি বা স্লাইড আমরা সফটওয়্যার ব্যবহার করে খুব সহজেই বানিয়ে নিতে পারি। নিজেদের প্রয়োজন অনুযায়ী, নিজেদের কনটেক্সট অনুযায়ী, নিজেদের টপিক অনুযায়ী আমরা সেটা বানিয়ে নেব। তাই জন্য যদি আমরা রেডি টেমপ্লেট পেয়ে যাই তাহলে তো কিন্তু কথাই নেই। কম সময়ে একটা প্যাটার্ন ফলো করে পর্যায়ক্রমে আমরা পিপিটি স্লাইড বা স্লাইডস তৈরি করে নিতে পারি। একটা আকর্ষণীয় পিপিটি বা স্লাইড আমার মতে আপনার স্পিচ ডেলিভারিতে খুবই সাহায্য করবে, আপনার কনফিডেন্স বুস্ট করবে, আপনার অডিয়েন্সের সাথে একটা কানেকশনের সুন্দর ওয়ে তৈরি করে দিবে। আর এই টেমপ্লেট গুলো আমরা কোথা থেকে পাবো সেটাকে আমরা হচ্ছে টেমপ্লেট সোর্স হিসেবে বলছি। তো এই স্ক্রিনে আমরা আপনাদেরকে কয়েকটা সাইটস এর নাম দেখিয়ে দিচ্ছি। এখানে গেলে আপনি অনেকগুলো টেমপ্লেটস পাবেন যেগুলো কিনা আপনি ব্যবহার করে আপনার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বা স্লাইডস গুলো তৈরি করে নিতে পারবেন। এছাড়া আমার মাইক্রোসফট অফিস, গুগল স্লাইডস তো আছেই, সেখান থেকে আপনারা চাইলে নিজের মতন করে ডিজাইন, লেআউট, কালার, ফন্ট, ইফেক্ট, ব্যাকগ্রাউন্ড স্টাইল এটসেট্রা বানিয়ে নিতে পারেন। তো এখন আমরা যখন জানলাম যে আমাদের পিপিটি প্রয়োজন বা স্লাইডস প্রয়োজন, তো আমরা জানি যে স্লাইডে আমরা কি কি করতে পারবো। হ্যাঁ, একটু আগে আমি বলেছি যে নিজের মতন করে বানিয়ে নিতে পারবো, কিন্তু কিছুটা তো স্ট্যান্ডার্ড মেনটেন করতেই হয় কোনো কিছুকে যদি আমরা একটা সুন্দর আউটলুক দিতে চাই। তাই এখানে আমরা 6টা ডুজ দেখানোর ট্রাই করেছি, যেটা কিনা আপনি আপনার পিপিটি বা স্লাইডসে করবেন। প্রথমত বুলেট পয়েন্টস। স্লাইডে আমরা যে কোনো টপিক বুলেট পয়েন্টস দ্বারা প্রেজেন্ট করব। এখানে আমরা একটা রুলস মনে রাখতে পারি, 666 অথবা 777। তো এই রুলসটা কি? এই রুলস 666 রুলস মানে হলো 6 bullet point, 6 words per line, not more than 6 lines. 77 rules same as it is, just replace the number with 7. আপনি আপনার আলোচ্য বিষয়কে ক্লিয়ারলি এবং লাইটলি বোঝানোর জন্য আপনার পাওয়ার পয়েন্ট বা স্লাইডে পিকচার্স ব্যবহার করতে পারেন। আইকন ব্যবহার করা কিন্তু এখন খুবই ট্রেন্ডি। এখন আপনি মনে করেন আপনি ফেসবুক বা ইউটিউব সম্পর্কে কিছু বলছেন, আপনি সরাসরি নাম না লিখে আপনি তাদের লোগো বা আইকনটা যদি ব্যবহার করেন, এটা একটা ক্যাচি একটা লুক দিবে আপনার স্লাইডসকে। তারপর আসে হচ্ছে আমাদের অ্যানিমেশন। একটা ক্যাচি ভাইব তৈরি করার জন্য, একটা কন্টিনিউয়াস ভাইব তৈরি করার জন্য আপনি অ্যানিমেশন ইউজ করতে পারেন। এখন আমার স্লাইডে কিন্তু একটার পর একটা ক্লিক করার পর আসছে, এটাই কিন্তু অ্যানিমেশন। আর এটা দেখতে কিন্তু আমার স্লাইডটাকে বা আমার প্রেজেন্টেশনটাকে অনেকটা আকর্ষণীয় করে তুলছে বা দেখতে ভালো লাগছে। তারপর আসে হচ্ছে আমার চার্টস এন্ড টেবিল। আমরা অনেক ইনফরমেশনের সহজ এবং সংক্ষেপে হচ্ছে চার্টস, গ্রাফস অথবা টেবিলস এর মাধ্যমে প্রকাশ করতে পারি। এখন আপনি কোনো কিছু কম্পারিজন দেখাতে চান, তাহলে আপনি একটা স্লাইডে 2টা টেবিল দেখাতে পারেন পাশাপাশি। হয়তো 2020, 2021 এর একটা ডিফারেন্স দেখাচ্ছেন, আপনি একটা স্লাইডে 2টা টেবিলের বেশি দিবেন না। তেমনি হচ্ছে গ্রাফ, ফ্লো চার্ট ব্যবহার করে আমরা ফ্লো বুঝাতে পারি। লাস্টলি যেটা নিয়ে বলবো খুবই ইম্পর্টেন্ট, কপিরাইট বা অ্যাকনলেজমেন্ট। আমরা অনেক সময় আমাদের কাজের মধ্যে অন্য অন্য কারো ইনফরমেশন, ফাইন্ডিংস ব্যবহার করে থাকি। তো যদি আপনি আপনার প্রেজেন্টেশন বা পিপিটি বা স্লাইডসে আপনি কারো ইনফরমেশন, ফাইন্ডিংস, রাইটিংস ব্যবহার করেন, অবশ্যই অ্যাকচুয়াল অথর, রাইটার এবং যে অ্যাপ্রোপ্রিয়েট পার্সন তার ক্রেডিট দেবেন। এটা খুবই মাস্ট। তো অনেক শুনলাম আমরা স্লাইডসে পিপিটিতে কি করব। তো এখন চলেন আমরা আমাদের ইমরান দিনের কাছে চলে যাই, সে আমাদেরকে জানাবে আমরা স্লাইড বা পিপিটিতে কি কি করব না। আমরা এখন
আমরা তখন ডুস দেখেছি, এখন আমরা ডোন্টস দেখবো। আমি এখানে একটা প্যারাগ্রাফ শেয়ার করেছি যেটা বেসিক্যালি আওয়ার কান্ট্রি রিলেটেড। আমি যদি উপর লাইনটা একটু খেয়াল করি, আমি এখানে বেশ কিছু সিম্বলস ইউজ করছি এবং বেশ কিছু কালার কম্বিনেশন ইউজ করছি, যেটা দেখতে খুবই অড এবং অকওয়ার্ড দেখাচ্ছে। আমি যদি পরবর্তী প্যারাগ্রাফে যাই বা পরবর্তী লাইনে যাই, আওয়ার কান্ট্রি নেম ইজ বাংলাদেশ। বাংলাদেশের বি অক্ষরটা ছোট হাতের এবং বাংলাদেশ লেখাটা আন্ডারলাইন করা। দ্য কান্ট্রি ইজ ভেরি গ্রিন, গ্রিন লেখাটা সবুজ না হয়ে লাল হয়ে গেছে। এই যে এখন একটা কালার কন্ট্রাস্ট বা কালার কম্বিনেশন হচ্ছে, এটা কিন্তু আমার যে অডিয়েন্স আছে ওদের কাছে কিন্তু অকওয়ার্ড ফিল করতেছে বা ওরা ঠিকমতো গেস করতে পারতেছে না। সো আমি এখন যে জিনিসটা নিয়ে কথা বলবো যে আপনি কি কি ডোন্টস গুলো ফলো করবেন ইন টার্মস অফ স্লাইড। জাস্ট প্রিভিয়াস এক্সাম্পলটা একটু মাথায় রাখার চেষ্টা করেন যে ওখানে আমি যখন আমি স্লাইডটা বানাইছি তখন কিন্তু আমি প্যারাগ্রাফ আকারে দিয়েছি, যেটা দেওয়া উচিত হয় নাই। আমি দেওয়া উচিত ছিল বুলেট। আমরা যখন প্রেজেন্টেশনটা দিব তখন আমরা বুলেট পয়েন্ট আকারে দেওয়ার চেষ্টা করব। তাহলে হবে কি, আমার যে অডিয়েন্স আছে ওরা পয়েন্ট টু পয়েন্ট ওরা নোটিস করতে পারবে। তারপর খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, স্পেলিং মিস্টেক। আমরা যখন স্লাইডটা দেখি বা প্রিপেয়ার করি তখন কিন্তু এটা একজন দেখে না, এটা কিন্তু সবাই দেখে। ক্লাসের ফুল মেটস বা কর্পোরেটে যখন কর্পোরেট লেভেল যারা শো করবেন তারা কিন্তু ওখানে আপনার বস থাকে, আপনার বোর্ড অফ ডিরেক্টরস থাকে, আপনার কলিগ থাকে। আপনি যদি স্লাইড একটা বানান সিলি মিস্টেক করে থাকেন, এটা কিন্তু আপনার ইমপ্রেশনের উপর একটা ইম্প্যাক্ট করবে, আর একাডেমিক্যালি আপনার হচ্ছে মার্ক কিন্তু রিডাকশন হবে। সো কারো নাম বা ডেজিগনেশন বা কোনো ওয়ার্ডস যখন আমরা লিখবো আমরা এগুলো ক্রস চেক করে নিব বিফোর দ্য প্রেজেন্টেশন। কালার কম্বিনেশন আমি এটা বুঝিয়েছি যে আমরা যখন একটা স্লাইড করবো, ফর এক্সাম্পল আপনি একটা স্লাইড বানালেন খুব টকটকে লাল দিয়ে আর ফ্রন্ট গুলো দিলেন হচ্ছে ব্লু আকারে, তাহলে কিন্তু আপনার অডিয়েন্স যারা আছে ওরা কিন্তু বুঝবে না। আপনি এক্ষেত্রে কালার কম্বিনেশন অবশ্যই মাথায় রাখতে হবে। যেমন আমি এখানে কালার কম্বিনেশন হিসেবে সাদা রংটা চুজ করছি। সো আপনি যখন স্লাইডটা বানাবেন তখন কালার কম্বিনেশন বা রঙের যে মিশ্রণটা ওটা মাথায় রাখবেন। আন্ডারলাইন ওয়ার্ড খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আমি যখন প্রিভিয়াস এক্সাম্পল দেখাচ্ছিলাম তখন বাংলাদেশ শব্দটার নিচে কিন্তু আন্ডারলাইন করা ছিল। এতে কি হয়েছে, আমার এই কাজটা কিন্তু করা যাবে না। আমরা যখন একটা প্রেজেন্টেশন দিব তখন ওই প্রেজেন্টেশন স্লাইডের কোনো শব্দ আন্ডারলাইন করা যাবে না। এটা একটা প্রপার এক্সাম্পল যেটা আমরা দেখানোর চেষ্টা করেছি, যে প্রিভিয়াস এক্সাম্পল যেটা আছে আওয়ার কান্ট্রি প্যারাগ্রাফটাকে আমরা বুলেট আকারে নিয়ে আসছি। এখানে দেখা যাচ্ছে কান্ট্রি নেম বাংলাদেশ, তো এটা কিন্তু আমার পুরাটা এখন আমি লেখার দরকার নাই। আমি যখন বলবো তখন কিন্তু আমি বলবো দ্য নেম অফ আওয়ার কান্ট্রি ইজ বাংলাদেশ। আমাদের জিওগ্রাফি কেমন, ডেল্টা ইক্লাইন। তো এই যে আমি জাস্ট বুলেট পয়েন্ট আকারে লেখার চেষ্টা করছি। আমাদের লোকেশন কোথায়, আমাদের কান্ট্রি লোকেশন হচ্ছে সাউথ এশিয়া। আমি পুরো লাইন লিখি নাই, আমি জাস্ট বুলেট পয়েন্ট লিখছি। তাহলে কি আমার অডিয়েন্স যখন দেখতেছে তখন কিন্তু তারা ইজিলি আন্ডারস্ট্যান্ডেবল হচ্ছে, ইজিলি কনভিন্সড হচ্ছে যে আমার লোকেশনটা কোথায়, আমার দেশের নাম কি, আমার দেশের ইকোনমিক স্ট্যাটাস কেমন, আমার দেশের নোবেল লরেট কে আছেন, এই ব্যাপারগুলো কিন্তু আমরা বুঝতে পারতেছি। এখন আমাদের এই রিলেটেড আমরা জুমে কিভাবে পাওয়ার পয়েন্ট শেয়ার করব, মোবাইল থেকে বা পিসি থেকে, এই রিলেটেড আমরা একটা টিউটোরিয়াল অলরেডি মেড করেছি, যেটা আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল CETL গাবে জিউবিতে পোস্ট করা আছে। আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সাদা টাকা বেল আইকনটি ক্লিক করবেন পরবর্তী আপডেটেড নোটিশের জন্য। কারণ আমাদের প্রিভিয়াস যত সেশন গুলো হয়েছে এবং আজকে যে সেশনটা হচ্ছে এবং প্রিভিয়াস যে সেশন গুলো হবে সবগুলোর ভিডিও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল আপলোড করা হয়ে থাকে। এখানে আমি একটা পয়েন্ট একটু হাইলাইট করতে চাই। একটু আগে মিম যেটা ডিসকাশন করতেছিল কপিরাইট নিয়ে, এটা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল কিন্তু এখানে দেয়া আছে। আমি কিন্তু যখন এই আমার অ্যাজ এ টিউটোরিয়াল হিসেবে আমি যেটা ইউজ করতেছি, আমি কিন্তু এখানে CETL GUB কে আমি একটা কপিরাইট মেনশন দিচ্ছি। এই কাজটা কিন্তু আপনাকে করতে হবে। আমরা এতক্ষণ স্লাইডের ডুজ এন্ড ডোন্টস গুলো দেখলাম, এখন আমরা চলে যাব প্রেজেন্টেশনের স্পোকেন এবং প্রেজেন্টেশনের ইটিকিউস গুলো নিয়ে কথা বলার জন্য। আমাদের সেশনের সেকেন্ড পার্ট, যেটা কিনা হচ্ছে প্রেজেন্টেশনের স্পোকেন পার্ট। এখানে আমরা কিভাবে কি বলবো, কিভাবে আমাদের স্পিচটা ডেলিভারি দিব বা কি করলে বেটার হয় সেটা নিয়ে আমি কিছু কথা বলি। প্রথমত অবশ্যই আমরা শুরু করব গ্রিটিংস দিয়ে। সেটা হতে পারে সময় অনুযায়ী গুড মর্নিং এভরিওয়ান, অথবা হতে পারে ধর্মীয় ভাবে আসসালামু আলাইকুম এভরিওয়ান। সহজ কথায় আপনার অডিয়েন্সকে আপনার ওয়েলকাম করতে হবে আপনার সেশনে। তারপর আপনি আপনার নিজের একটা শর্ট ইন্ট্রো দিয়ে দিলেন। দ্বিতীয়তে আমরা হচ্ছে একটা থিসিস স্টেটমেন্ট ব্যবহার করতে পারি, বা একটা ফ্যাক্ট বা একটা ইনফরমেশন ইন্টারেস্টিং যেটা শেয়ার করলাম, যেটা কিনা আমাকে একটা বেস ক্রিয়েট করতে সাহায্য করবে পরবর্তীতে আমার প্রেজেন্টেশন এগিয়ে নেওয়ার জন্য। থিসিস স্টেটমেন্ট হলো আমার টোটাল আইডিয়াটা একেবারে আমার অডিয়েন্সকে জানাবে।
এখন কথাবার্তা বলার সময় আমাকে হতে হবে এক্সপ্রেসিভ অ্যান্ড প্যাশনেট, যাতে বোঝা যায় আমি আমার যে টপিকটা নিয়ে আমি কথা বলছি সেটা সম্পর্কে আমি জানি এবং প্যাশনেটলি আমার অডিয়েন্সকে জানাতে চাই। তো অডিয়েন্স এক্সপেকটেশনটা কি? অডিয়েন্স এক্সপেকটেশন, আপনার অডিয়েন্সে অনেকেই থাকতে পারে যে হচ্ছে আপনার আলোচ্য টপিকটা নিয়ে অনেক জানে বা একদমই জানে না, বা হচ্ছে আপনার থেকেও বেশি জানে। তো আপনাকে এমন ভাবে আপনার স্পিচটা সাজাতে হবে বা কথা বলতে হবে বা প্রেজেন্টেশনটা ডেলিভারি করতে হবে যে সবার একটা এক্সপেকটেশন যে আছে আপনার সেশন থেকে কিছু একটা নিয়ে বাসায় ফিরবে বা কিছু একটা নিয়ে কিছু একটা জেনে যাবে, সেগুলো যেন এক্সপেকটেশন গুলো ফুলফিল হয়। পরবর্তীতে বি অ্যাপ্রোপ্রিয়েট, আমার মতে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা পয়েন্ট হচ্ছে বি অ্যাপ্রোপ্রিয়েট। কেননা বি অ্যাপ্রোপ্রিয়েট, আপনি যদি জানেনই না যে আপনার প্রেজেন্টেশন আপনি কি বলছেন, কি দিচ্ছেন, আপনার জেস্টার কি হওয়া উচিত, আপনার পশ্চার কি হওয়া উচিত, আপনার মুভমেন্টস কেমন হবে, আপনি কি ডেলিভারি করবেন, কি স্পিচটা দিবেন, তাহলে কিন্তু আপনি আপনার অডিয়েন্সের সাথে কানেক্ট করতে পারবেন না, আপনার প্রেজেন্টেশনটাও অতটা ভালো হবে না। তো এটার জন্য আপনার অ্যাপ্রোপ্রিয়েট সবকিছু আগে থেকেই একটা প্ল্যান বা ব্লু প্রিন্ট করে নিতে হবে। ট্রানজিশনাল ওয়ার্ডস, ট্রানজিশনাল ওয়ার্ডস গুলো কি? এখন আপনি একটা প্রেজেন্টেশন শুরুতে বলতে পারেন লেটস স্টার্ট, এই লেটস স্টার্ট, নেক্সট, দেন লাস্টলি, এভাবে হচ্ছে আপনি ট্রানজিশন গুলো বোঝানোর জন্য বিভিন্ন ট্রানজিশনাল ওয়ার্ডস ব্যবহার করে আপনি হচ্ছে আপনার স্পিচের বা আপনার প্রেজেন্টেশনের কোথায় আছেন সেটা সম্পর্কে আপনার অডিয়েন্সকে একটা ধারণা দিতে পারে। দেন প্রি টক রিচুয়াল, এটা খুবই একটা মজার আর খুবই ইম্পর্টেন্ট আমি বলবো। প্রি টক রিচুয়ালটা কি? আমরা কোনো কিছু ফাইনালি করার আগে 100 বার কিন্তু প্র্যাকটিস করি, বাসায় করি বা হচ্ছে যেখানে যেরকম দরকার প্র্যাকটিস করি। তো আপনি একটা প্রেজেন্টেশন দেওয়ার আগে হতে পারে মিররের সামনে প্র্যাকটিস করেন, হতে পারে আপনার ফ্রেন্ডের সাথে প্র্যাকটিস করেন, হতে পারে আপনার ফ্যামিলি মেম্বারের সাথে প্র্যাকটিস করেন। এখন যেহেতু অনলাইন, ইউ ক্যান ডু ইট অনলাইন রেকর্ডিং ভার্সন বা হচ্ছে ভিডিও রেকর্ডিং করে আপনি হচ্ছে আপনার প্রেজেন্টেশনটা দিলেন, সেটা আপনাকে একটা প্র্যাকটিস হয়ে গেল। তো যেটা কিনা আপনাকে আপনার ফাইনাল অ্যাটেম্পটের সময় আরো হেল্প করবে। নো ইয়োর টপিকস, এখন আপনার টপিকস, ম্যাটেরিয়ালস, আপনি কি বানিয়েছেন, কি কি পিপিটি দিবেন, সেটার সাথে রিলেটেড ইনফরমেশন, রেফারেন্স, এক্সাম্পল, সেগুলো সম্পর্কে আপনার যথেষ্ট পরিমাণ জ্ঞান থাকা লাগবে, ইন ডেপথ জ্ঞান থাকা লাগবে। কারণ আপনি জানেন না আপনার অডিয়েন্স থেকে আপনাকে কি কি জিজ্ঞেস করতে পারে বা কি কি আপনার কাছে জানতে চাইতে পারে, তাদের কোয়েশ্চেন অনেক হতে পারে। এখন আপনার যদি আপনার টপিক সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাকে, আপনি কিন্তু খুব ইজিলি তাদেরকে হ্যান্ডেল করতে পারবেন, যে কোনো কোয়েশ্চেন আসলে আপনি হ্যান্ডেল করতে পারবেন। এই যে 6, 7, 8টা টিপস আপনাদেরকে দেওয়া হলো, আশা করি এগুলো ফলো করলে আপনাদের প্রেজেন্টেশনটা টু দা পয়েন্ট, একদম অ্যাকুরেট আর হচ্ছে খুব প্রাণবন্ত আর আকর্ষণীয় হবে। এখন আমরা হচ্ছে প্রেজেন্টেশনের স্পোকেনের ডোন্টস গুলো ইমরানের কাছ থেকে জেনে নিব। ওয়েল নাইসলি ডান মিম, আপনি খুবই সুন্দর কয়েকটা পয়েন্ট ডিসক্রাইব করছেন। এখন আমরা দেখবো যে ডোন্টস ইন স্পোকেন। এখন আমরা অনেক কিছু বলে থাকি প্রেজেন্টেশনে, আসলে কি ওগুলো বলা উচিত না উচিত না, এই ম্যাটার গুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। তো কি কি ম্যাটার বলা উচিত না বা কি কি বিষয়ের উপর আমাদেরকে নজর দেওয়া হচ্ছে যখন আমরা একটা প্রেজেন্টেশনে বলতেছি। The very first point is mumble or speak too quickly. আপনি একটা প্রেজেন্টেশন দিতেছেন কিন্তু কি কি বলতেছেন, আপনি বিড়বিড় করে বলতেছেন, আপনি তোতলায় বলতেছেন, এইসব কাজ কিন্তু করা যাবে না। বা আপনি এমন ভাবে বলতেছেন মনে হচ্ছে আপনি জাপানের বুলেট ট্রেন চালাইতেছেন। এত ফাস্টও যাওয়া যাবে না, একদম স্লো হওয়া যাবে না। আপনি খুব ক্লিয়ারলি বলতে হবে যাতে আপনার অডিয়েন্স আপনার যে পিচটা আপনি ডেলিভার দিচ্ছেন ওনারা যাতে ওটা বুঝতে পারে। তারপরের পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট, যেটা আমরা করে থাকি, স্লাইড রিডিং। এটা কিন্তু করাই যাবে না। আপনি যখন একটা প্রেজেন্টেশন দিচ্ছেন আপনি স্লাইডের দিকে তাকায় তাকায় বলতেছেন, এটা কিন্তু করা যাবে না। আপনার যে মার্কসটা কমে রিডিউস হয়, এই পয়েন্টটাতে কিন্তু আপনার মার্কস অনেক রিডিউস হয়ে যায়। আপনি প্রেজেন্টেশন দিবেন, স্লাইড দেখে কিচ্ছু বলা যাবে না, আপনার অডিয়েন্সের সাথে আপনার ইন্টারাকশন হবে, আপনার স্লাইডের সাথে ইন্টারাকশন না। সো স্লাইড রিডিং এর যাদের যে অভ্যাসটা আছে, এই অভ্যাসটা কিন্তু আপনার চেঞ্জ করতে হবে। তারপরে আসেন স্ক্রিপ্ট রিডিং। অনেকে দেখি কি এটা অনেক মানে প্রেজেন্টেশন দিতে যাচ্ছে কিছু কাগজের টুকরা নিয়ে যাচ্ছে বা কাগজ নিয়ে যাচ্ছে। তো এরকমও এক সময় দেখছি যে একটা খুব মজার একটা সিচুয়েশন হয়েছিল। তো একজন প্রেজেন্টেশন দিতে যাচ্ছে স্ক্রিপ্ট নিয়ে,
বাট তার যে স্ক্রিপ্টের পোর্শনটা আছে 3 নাম্বার স্লাইডের যে কাগজটা আছে ওটা 1 নাম্বার জায়গায় চলে আসছে, এবং 1 নাম্বারের যে কাগজটা ওটা 3 নাম্বারে চলে গেছে। কিন্তু ও যখন স্লাইডটা প্রেজেন্ট করতেছে ওর বলার স্পিচটা ছিল 3 নাম্বারের, তাইলে কিন্তু এই যে একটা এখানে একটা কোলাপস হয়ে গেছে, এখানে কিন্তু বিশাল ভাবে বা একটা ড্রাস্টিক্যালি তার মার্কস ডাউন করবে। এই কাজটা করা যাবে না। আপনি পোডিয়ামে বা ডায়াসে আপনি স্ক্রিপ্টটাকে দেখে দেখে বলবেন, এটা করা যাবে না। আপনার এই দিক থেকে অবশ্যই আপনাকে সচেতন থাকতে হবে। আপনি যাই বলবেন যাই করবেন সব আপনার ব্রেন থেকে করতে হবে, আপনি স্ক্রিপ্ট দেখে বলতে পারবেন। ফোর্থ থিং ইজ দ্য লুক ডাউন। আপনি নিচে তাকাইতে পারবেন না, কারণ আপনার অডিয়েন্স তো নিচে না, আপনার অডিয়েন্স তো হচ্ছে আপনার সামনে। আপনি যখন কথা বলবেন তখন কিন্তু ফেস টু ফেস আই কন্টাক্ট করতে হবে, আপনার চোখের দিকে চোখ রেখে কথা বলতে হবে। আপনার যারা অডিয়েন্স আছে, অডিয়েন্সের মধ্যে আপনার মেটস আছে, আপনার ফ্যাকাল্টিসরা আছে, আপনি কিন্তু তাদের সাথে চোখ রেখে চোখ কথা বলতে হবে। আপনি যদি নিচের দিকে তাকায় কথা বলেন, খুব লজ্জা পাচ্ছেন, খুব শরম পাচ্ছেন, এটা কিন্তু করা যাবে না। আপনাকে কনফিডেন্টলি ফেস টু ফেস আপনার অডিয়েন্সের সাথে ইন্টারাকশন করতে হবে। মেমোরাইজ দ্য টপিক খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। তা আমরা এরকম অনেক সময় শুনে থাকি যে আমি মুখস্থ করতে করতে যেতেছি, রাস্তার মাঝখানে একটা ধাক্কা খেয়ে আমি সবকিছু ভুলে গেছি। তো অনেকের সাথে কিন্তু এটা হয়, বা বলতে গেছি বলতে যে ব্রেন ব্ল্যাঙ্ক হয়ে গেছে। এই কাজটা কিন্তু করা যাবে না। আপনি যখন একটা প্রেজেন্টেশন দিচ্ছেন ওই টপিকটার সম্পর্কে, যেটা একটু আগে মিম বললো, আপনাকে কিন্তু ইচ এন্ড এভরিথিং জানতে হবে। আপনার ওই ম্যাটারটা, ওই টপিকটার সম্পর্কে আপনার যে আন্ডারস্ট্যান্ডিংটা আছে এবং আপনার যে কনসেপ্টটা আছে ওটা কিন্তু ডেভেলপ করতে হবে, নিজ থেকে ডেভেলপ করতে হবে। আপনি যদি কিছু মুখস্থ করে যান, তাহলে কথা আছে আপনার বন্ধুর সাথে দেখা হলো, হাই হ্যালো করতে চা খাইতে যায় হচ্ছে টপিক কিন্তু নিচে নেমে যাবে। সো এই কাজটা করা যাবে না। আপনি টপিক মেমোরাইজ করা যাবে না। আপনি যেটা করতে পারেন, আপনি আপনার যে কনসেপ্ট, আপনার যে প্রেজেন্টেশনের যে কনসেপ্ট ওটা ডেভেলপ করতে পারেন, ওটা আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার করতে পারেন। তাইলে হবে কি, আপনি তখন সময় ঘড়ির দিকে তাকায় তাকায় প্রেজেন্টেশন দেওয়া লাগবে না। তখন দেখবেন যে আপনি যখন কনসেপ্ট ক্লিয়ার হবে, আপনি 5-10 মিনিট 15 মিনিট পর্যন্ত আপনি হচ্ছে যে প্রেজেন্টেশন দিতে পারবেন, যেটা ফ্যাকাল্টিদের রিকোয়ারমেন্ট থাকে। তারপর যে স্লাইডটা আছে এটা খুবই ইম্পর্টেন্ট একটা স্লাইড। এটা বলা হয়ে থাকে যে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। আপনি একটা প্রেজেন্টেশনে যাচ্ছেন, আপনার গেট আপ কি হবে, আপনার বডি ল্যাঙ্গুয়েজ কি হবে, এই ম্যাটার গুলো নিয়ে হচ্ছে স্লাইডটা। দ্য ভেরি ফার্স্ট পয়েন্ট ইজ দ্য ফর্মাল অ্যাটায়ার। আচ্ছা চিন্তা করেন, একটা প্রেজেন্টার প্রেজেন্টেশন দিতে গেছে টকটকে লাল স্যুট পরে এবং হচ্ছে টিয়া কালারের একটা টাই পরে এবং পিঙ্কিশ কালারের একটা শার্ট পরে, তাহলে ওনাকে প্রেজেন্টার কম কিন্তু হচ্ছে জোকারের মতো লাগবে। এটা করা যাবে না। আপনি যেটা ছেলেদের ক্ষেত্রে আপনি করতে পারেন, ব্ল্যাক স্যুট বা নেভি ব্লু কালারের স্যুট পরতে পারেন, সাথে হোয়াইট শার্ট আর হচ্ছে পলিশ শু এবং হচ্ছে শার্টের সাথে কন্ট্রাস্ট করে টাই। আর মেয়েদের ক্ষেত্রে যে ম্যাটারটা করতে পারেন যে ফর্মাল 3 পিস আর হচ্ছে ওভার মেকআপ না এবং ওভার অর্নামেন্টস না, ফর্মালি যতটুকু করা যায় একটা অফিসিয়াল অ্যাটায়ারে বা হচ্ছে আপনি ফর্মালি যতটুকু চান। এই ম্যাটারটা কিন্তু সব শিক্ষকরাই বা সকল ধরনের ফ্যাকাল্টি হচ্ছে ক্লাসে ডেসক্রাইব করে থাকেন ড্রেস আপ নিয়ে। সো আপনারা ওখান থেকে হচ্ছে আপনার নলেজটা আরো বেশি স্পেসিফিক করে নেবেন। ফর্মাল এনভায়রনমেন্ট, আপনি প্রেজেন্টেশন দিচ্ছেন, এটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা এবং ইন্টারেস্টিং একটা জিনিস। আপনি প্রেজেন্টেশন দিচ্ছেন, আপনার ছোট ভাই বা আপু এসে বললো যে তরমুজ খাবা, বা হচ্ছে অথবা আপনি প্রেজেন্টেশন দিচ্ছেন, আপনার বাসার মেইড এসে রুমে ঝাড়ু দিতেছে বা ঝাড়ু নিয়ে তারা দ্বারা দেখতেছে আপনি কি করতেছেন, কারণ মোস্ট অফ দা প্রেজেন্টেশন গুলো ভিডিওতে হয়। তো এইসব না করা যাবে না। বা হচ্ছে ও রুম ঝাড়ু দিতে এসে আপনার মেড ফ্যানের সুইচ অফ করতে যায়, ওয়াইফাই সুইচ অফ করছে, তখন কিন্তু আপনার আর প্রেজেন্টেশন দেওয়া হলো না। তো এই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আপনি যখন বাসায় আছেন বা অনেকে মেসে থাকে, তো আপনি আপনার প্রেজেন্টেশনের আগে আপনি আপনার মেটসদের বা মেম্বারদের বলে নিবেন যে ভাই বা আপু বা আপনার ফ্যামিলি মেম্বার যারা আছে, আমাকে অন্তত 10 মিনিট এই রুমে কেউ প্রবেশ করবেন না বা ডিস্টার্ব করবেন না। তাইলে হবে কি, আপনার এনভায়রনমেন্টটাও ফর্মাল থাকলো, আপনার প্রেজেন্টেশনটাও ভালো গেল। তারপরটা আরো ইন্টারেস্টিং, ফর্মাল ব্যাকগ্রাউন্ড। আপনি প্রেজেন্টেশন দিচ্ছেন, আপনার পিছনে যে হচ্ছে হিন্দি সিরিয়াল চলতেছে, এরকমও সিচুয়েশন পাওয়া গেছে। বা আপনি প্রেজেন্টেশন দিচ্ছেন, আপনার পেছনের যে ব্যাকগ্রাউন্ডটা ওটাও হচ্ছে যে ইনফর্মাল, আগোছালো, কেমন যেন দেখতে ক্লামজি ক্লামজি লাগতেছে। এরকম করা যাবে না। আপনার বাসার মধ্যে একটা জায়গা চুজ করে নেবেন যেখানে একটা সাদা দেয়াল আছে বা একটা ফর্মাল একটা দেয়াল আছে বা ফর্মাল পজিশন আছে, আপনি ওখানে বসে আপনার প্রেজেন্টেশনটা দিতে পারেন। তারপর আইডি কার্ড। আইডি কার্ড খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আপনি আইডি কার্ড ছাড়া আপনি কে, আপনার আইডেন্টিটি কে বিয়ার করতেছে, এটা কিন্তু হবে না। তো আপনি একাডেমিক্যালি বলেন বা হচ্ছে আপনি
কর্পোরেট লাইফ বলেন, আপনাকে সবসময় আইডি কার্ড গলায় রাখতে হবে। আইডি কার্ড ছাড়া কিন্তু আপনার আইডেন্টিটি এটা প্রুফ হচ্ছে না। সো আপনার আইডি কার্ডটা অবশ্যই রাখতে হবে। আইডি কার্ডের উপর কিন্তু একটা মার্কস থাকে, একটা স্মল পোর্শন থাকে, তারপর স্মল পোর্শন মার্কস তো মার্কস। তারপর হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ, এটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস। আপনি প্রেজেন্টেশন দিচ্ছেন, প্রেজেন্টেশন দিতে দিতে মাথা চুলকাইতেছে, অথবা প্রেজেন্টেশন দিতে দিতে যায় আপনি কানের মধ্যে একটা আঙ্গুল দিয়ে 360 অ্যাঙ্গেল একটা ঘোরানো দিলেন, এইসব কাজ কিন্তু করা যাবে না। অথবা আপনি একটা পয়েন্ট ডিসক্রাইব করতেছেন বোর্ডে, তখন আপনি আপনার যে ফিঙ্গার পজিশন ওইটা রং ফিঙ্গার পজিশন হয়েছে, ইনঅ্যাপ্রোপ্রিয়েট একটা ফিঙ্গার হয়ে গেছে, এটা কিন্তু করা যাবে না। বা আপনি হাইটে হাইটে বুঝাইতে যায় আপনার জুতার ঘষায় মানে অডিয়েন্সের কান ঝালাফালা হয়ে যাইতেছে, এটাও করা যাবে না। যে জিনিস আপনি করতে পারেন, আপনি ফর্মালি বা নর্মালি যতটুকু সম্ভব আপনার আইস, তারপর হচ্ছে আপনি এই যে ইচিং, আপনার চুলকানো, এই সব ম্যাটারের দিকে কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। আপনি চাইলেই হচ্ছে এইসব ম্যাটার আপনি তখন প্রেজেন্টেশনের সময় প্রেজেন্ট করেন না, একটু ফর্মাল থাকার চেষ্টা করেন। হ্যাঁ, যে আমি একটু 5 মিনিট নাক মুখ না চুলকালে কিছুই হবে না। তারপর হচ্ছে আমি যখন হাঁটতেছি, অফলাইনের কথা বলতেছি, অফলাইনে যখন একটা টপিক ডিসকাস করতেছি, তখন হচ্ছে আমি জুতাটা না ঘষায় সিম্পলি আস্তে আস্তে, এটা কিন্তু একটা ভদ্রতাও তো, এটা আপনাকে মাথায় রাখতে হবে। যখন আমি হ্যান্ড মুভমেন্ট করতেছি বা এমন ভাবে আমি প্রেজেন্টেশন দিচ্ছি, আমি মনে হচ্ছে আমি রোবট, আমার ফেস ঘামায় সাইড দিয়ে হচ্ছে সুইটিং হচ্ছে, এরকম কিছু করা যাবে না। আপনার বডি ল্যাঙ্গুয়েজটা ঠিক থাকতে হবে। তারপর হচ্ছে ভিজিবল। আচ্ছা, এখন যেহেতু অনলাইনে সবাই প্রেজেন্টেশন দেয়, তখন হয় কি যে এমন ভাবে প্রেজেন্টেশনের ভিডিওটা আসে যে আপনাকেই দেখা যাচ্ছে না, আপনার জায়গায় আপনার ফ্রেন্ড না অন্য কেউ প্রক্সি প্রেজেন্টেশন দিয়ে চলে যাচ্ছে, এটা গেস করাটা খুব টাফ হয়ে যায়। তো এক্ষেত্রে আপনি যেটা করবেন, আর যদি ইনকেস এটা কেউ এরকম প্রক্সি প্রেজেন্টেশন দিয়ে থাকে, তাহলে কিন্তু আপনি ফ্যাকাল্টি চোখে রেড লিস্টেড হয়ে যাবেন। তো এই কাজটা করা যাবে না। আপনি যখন প্রেজেন্টেশনটা দিবেন, তখন যাতে আপনার ওই 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 পজিশনে হচ্ছে পর্যাপ্ত আলো থাকে, আপনার ফেসটা বোঝা যায়, আপনার ফেসিয়াল এক্সপ্রেশন গুলো বোঝা যায়। আপনার যদি এটা আপনি আপনার ঘরের একটা জায়গায় চুজ করে নিতে পারেন, আর যদি আপনার ঘরের পর্যাপ্ত আলো না থাকে, আপনি বাইরে একটা ফর্মাল এনভায়রনমেন্টে আপনি কাজটা করতে পারেন। লাস্ট বাট নট দ্য লিস্ট হচ্ছে বি কমফোর্টেবল। আচ্ছা, আপনি যখন প্রেজেন্টেশনটা দিচ্ছেন, আপনাকে উসাইন বোল্ট হতে হবে না, আপনাকে মোহাম্মদ ফারাহ হতে হবে না, আপনি জাস্ট আপনার মতো কমফোর্টেবল রিল্যাক্স, বলে না ওই যে হ্যাভ এ রিল্যাক্স, এরকম ভাবে একদম নরমালি রিল্যাক্স ভাবে দিবেন। আপনাকে কেউ দৌড়াইতেছে না, আপনাকে মারতেছে না, আপনি জাস্ট সিম্পলি কমফোর্টেবল ওইটা, আপনার পিছে কেউ আপনার জন্য ব্যাট নিয়ে দাঁড়ায় নেই, আপনাকে কেউ মারবে না, মানে একদম নরমাল থেকে কমফোর্টেবল থেকে আপনি আপনার প্রেজেন্টেশনটা দিবেন। আচ্ছা, এতক্ষণ আমরা প্রেজেন্টেশনে স্পোকেন এবং প্রেজেন্টেশনে স্লাইড, ডুজ এন্ড ডোন্টস নিয়ে কথা বলছি। অবশ্যই সবার কোশ্চেন আছে, এবং আমরা যখন প্রি টেস্ট মডিউলটা ছেড়েছিলাম তখনও তাদের অনেক কোশ্চেন ছিল। আজকের এই সেশন থেকে যাদের যে কোশ্চেনস আছে, আপনারা ওয়ান বাই ওয়ান আপনারা চ্যাটে লিখতে পারেন, আমরা ওখান থেকে আনসার দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ। সবাই সব বুঝে গেছে তাই না? আমরা অনেক ভালো ভালো ট্রিপস আর ট্রিক্স জানাই দিয়েছি, এখন সবাই অনেক ভালো ভালো প্রেজেন্টেশন দিবেন, রাইট? ওকে, কোনো কোশ্চেনস নাই? I think we have found one. Pranay, you can Okay. unmute yourself and you can speak. Pranay. আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। বলেন আপনার প্রবলেম জি কোথায়, বা ভাইয়া, আপনি আমার কোথায় বুঝতেছেন কোশ্চেন না? হলো, জি আমরা তো ফ্রেশার, আমরা তো প্রেজেন্টেশন বিষয়ে মোটামুটি মানে কিছুই জানি না। আপনারা যেটুকু ধারণা দিলেন সেটুকু আমরা বুঝতেছি আর কি, বাট মানে কোন বিষয়গুলো নিয়ে আমাদের প্রেজেন্টেশন হবে এটাও তো আমরা জানি না। আপনি আর কিছু অ্যাড করতে চান না, এটাই প্রশ্ন? আপাতত এটাই বলেন, আবার আচ্ছা যদি কোনো মনে পড়ে আবার আমি বলবো। আচ্ছা, থ্যাংক ইউ ফর ইউর কোশ্চেন। যে ম্যাটারটা হচ্ছে আপনি কোন বিষয়টা নিয়ে প্রেজেন্ট করবেন, এটা আপনাকে আপনার রেসপেক্টিভ যে ফ্যাকাল্টি আছেন উনি আপনাকে বলে দিবে, এবং অ্যাটলিস্ট এক সপ্তাহ আপনাকে সময় দেয়, এক সপ্তাহ বা অ্যাটলিস্ট একটা উইক আপনার 3-4 দিন সময় তো দেয় আপনাকে প্রেজেন্টেশন স্লাইড বানানোর জন্য, প্রেজেন্টেশনের জন্য প্রিপেয়ার করার জন্য। দ্য ভেরি ফার্স্ট থিং আপনাকে যেটা করতে হবে, আপনাকে যখন টপিক সিলেকশন করে দেওয়া হবে, আপনার ফার্স্ট অফ অল ওই টপিক নিয়ে আপনার কনসেপ্ট ডেভেলপ করতে হবে, এবং তারপরে ওই কনসেপ্ট ওয়াইজ আপনি স্লাইড বানাবেন এবং নিজেকে প্রিপেয়ার করবেন আপনার প্রেজেন্টেশনের জন্য। প্রণয়, জি ভাইয়া। বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। স্লাইড গুলা যদি আমরা স্লাইড বানাতে না পারি সেক্ষেত্রে আমরা কি করতে পারি?
স্লাইড বানানোতে যদি না পারেন, আমাদের এই ভিডিওটা আমাদের টিউটোরিয়াল, আমাদের যে অফিসিয়াল ইউটিউব ভাইয়া, চ্যানেল সেট আছে, সেট হ্যাঁ সিইটিএল জিওবি-তে হচ্ছে আমরা পোস্ট করে দিব। আপনারা ওখান থেকে দেখে দেখে আস্তে আস্তে স্লো স্লো করে আপনারা কিন্তু কনসেপ্ট ডেভেলপ করতে পারেন। এছাড়াও হচ্ছে ইউটিউবে অনেক টিউটোরিয়াল লিংক আছে, আপনারা ওগুলো দেখে আপনাদের স্লাইড বানাইতে পারেন। এছাড়া আপনাদের মেন্টররাও আপনাদেরকে সাহায্য করবে, যেহেতু ভার্সিটি একাডেমিক কথাবার্তা আমরা একাডেমিক ভাবে আমরা আপনাদেরকে সাহায্য করছি। মেন্টররা আপনাদের সাহায্য করবে, আপনার টিচার অবশ্যই আপনাকে ইনস্ট্রাক্ট করে দিবে। আদার সব ইউটিউব, আপনার মেনলি নিজের একটা জ্ঞান অর্জনের একটা ইচ্ছা জাগ্রত করতে হবে। তখন দেখবেন আপনার আশেপাশে অনেক ম্যাটেরিয়ালস আছে যেগুলো গ্র্যাব করে আপনি এমনিতেই আস্তে আস্তে ডেভেলপ করে ফেলবেন আপনার স্লাইড বানানো, প্রেজেন্টেশন দেয়া। Okay, ma'am, we have another question. How to prepare for continuous continuous English speak fluently? আচ্ছা, আপনি কিভাবে ইংলিশ ফ্লুয়েন্টলি বলবেন যখন হচ্ছে আপনি প্রেজেন্টেশনটা দিবেন? দেখেন, একটা শিশু যখন জন্মগ্রহণ করে দূরেই তো আর ইংরেজি বলতে পারে না। তো এটার জন্য কিন্তু আসলে প্র্যাকটিসের প্রয়োজন হয়। ঠিক আছে, আমরাও আপনাদের মতো ফ্রেশার ছিলাম, আমাদেরও ইংলিশে এরকম মাম্বল হইতো, আমরা আটকায় যাইতাম, বলতে পারতাম না, নার্ভাস হইতো, ভয়েস শেক করতো, লেগ শেক করতো। এই ম্যাটারটাই কিন্তু একদিনে আমি যে আপনার সামনে বসে বা আপনাদের সামনে বসে আজকে যে প্রেজেন্টেশনটা দিচ্ছি, এটা কিন্তু একদিনে বিল্ড আপ হয় নাই। এটা বিল্ড আপ হইতে 3 বছর, 3.5 বছর, 4 বছর সময় লাগছে। সো আপনি যত প্র্যাকটিস করবেন আপনার ওই স্কিলটা ডেভেলপ হবে। এই এই জিনিসটা হচ্ছে টোটালি আপনার প্র্যাকটিসের উপর। আপনি ইংলিশটা আপনি যত প্র্যাকটিস করবেন, আপনি এটার জন্য আপনি ইংলিশ মুভি দেখতে পারেন সাবটাইটেল সহ, ইংলিশ নিউজ পেপার পড়তে পারেন, তারপর হচ্ছে আপনি ইংলিশ লিটারেচার গুলো দেখতে পারেন। আপনার যে সবচেয়ে ইফেক্টিভ একটা হয় কি, আপনার যে মেটস আছে, আপনার যে ফ্রেন্ড আছে, আপনি ওর সাথে ডেইলি তো আড্ডা দেন, আপনি ওর সাথে 30 মিনিট একটা ইংলিশ কনভারসেশন করেন একটা টপিক নিয়ে। ফর এক্সাম্পল হচ্ছে যেরকম এরকম টপিক হইতে পারে যে করোনা, কোভিড ভ্যাকসিন এন্ড কোভিড ভ্যাকসিন মডার্না নিয়ে আপনি ডিসকাশন করতে পারেন। অথবা আপনি হচ্ছে আমাদের দেশের ফাইন্যান্সিয়াল কন্ডিশন কেমন, এটা নিয়ে ডিসকাশন করতে পারেন। অথবা হচ্ছে আমাদের যে আইটি সেক্টরে কি কি নতুন আসতেছে, কি কি ডেভেলপ হচ্ছে, এগুলো নিয়ে ডিসকাশন করতে পারেন। আই থিঙ্ক এটা কোশ্চেনটা করেছিলেন এমডি তারেক। আপনি কি আনসারটা পেয়েছেন? আমি এটার সাথে কিছু অ্যাড করে বলি। আমার প্রথম যখন গ্রিনে এসেছি তখন আমার স্যার আমাকে এই ইংরেজি ইএপি কোর্সে তার সাজেশন ছিল যে আপনারা প্রতিদিন 5 মিনিট কিছু লেখেন ইংরেজিতে, কিছু বলেন ইংরেজিতে, কিছু শোনেন ইংরেজিতে। এভাবে আপনি হচ্ছে মুভি দেখতে পারেন, গল্প বলতে পারেন, আপনার ফ্রেন্ডের সাথে কথা বলতে পারেন। যত আপনি প্র্যাকটিস করবেন তত ফ্লুয়েন্সিটা আসবে। আমি কিভাবে করব, আমরা একটা টিপস দিলাম, আপনি শুনলেন, রেখে দিলেন, তাহলে কিন্তু হবে না। আপনি কিন্তু প্র্যাকটিস করতে হবে, সেটার জন্য প্রয়োজনীয় স্টেপস গুলা নিতে হবে। যেমন আমি মিমির সাথে আরেকটু অ্যাড করি, যেমন আমি যখন কালকে রাতে এই প্রেজেন্টেশনের জন্য প্রিপেয়ার হচ্ছিলাম, আমি কিন্তু কালকে রাতে 3টা ওয়ার্ড শিখছি। এই যে আমি প্রত্যেকদিন কিন্তু আমার একটা ডায়েরি আছে, আমি ডায়েরিতে কিন্তু ওয়ার্ড গুলো শিখে শিখে আমি লিখে রাখি। তাহলে হয় কি, আমি যখন আমার প্রত্যেকদিন যখন আমি ডায়েরিটা খুলি তখন কিন্তু আমি পেজ বা পেজ থ্রু করি, এবং ওই যখন পেজ যাই তখন কিন্তু আমি ওয়ার্ড গুলো দেখি। ঠিক আছে, তারপরে হচ্ছে মুনতাসির বলছে যে উনি বলছেন যে গিভ আস সাম টিপস অ্যাবাউট গ্রুপ প্রেজেন্টেশন। মিম, এটা আমরা পরবর্তীতে একটু সারপ্রাইজে রাখছি, এটা আমরা পরবর্তীতে আলোচনা করছি। পরবর্তী কোশ্চেনটা নেই। আচ্ছা, পরবর্তী কোশ্চেনটা এমডি নাদিম হোসেনের থেকে আসছে। হোয়াট স্ট্র্যাটেজি ইউ ক্যান ফলো ইন এ গ্রুপ প্রেজেন্টেশন? আই থিংক এক্স্যাক্টলি, আমরা এটাও এখানে টিপস এটা ডিসক্রাইব করব, বাট আমি হালকা একটু ভাইব দিতে চাই। যে জিনিসটা হচ্ছে আপনার বন্ডিংস থাকতে হবে। হ্যাঁ, আপনার গ্রুপ মেম্বারদের সাথে বন্ডিংস থাকতে হবে। কেউ একাই পুরো কাজ করবেন না, কেউ পুরো সবার রেসপন্সিবিলিটি একা নেবেন না। যে জিনিসটা হচ্ছে কাজ সেগ্রিগেশন করবেন, কাজ ভাগ করে নেবেন। ঠিক আছে, আপনার টিম মেম্বার যদি 5 জন হয়, যেমন আমার রিসেন্টলি আমার একটা প্রেজেন্টেশন আসতেছে, এটা হচ্ছে গ্রুপ প্রেজেন্টেশন এবং গ্রুপ অ্যাসাইনমেন্ট। তো আমরা ওখানে কি করছি, স্যার যে আমাদের একটা টপিক ছিল, আমাদের টপিকটা ছিল এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট। এগ্রিকালচারাল ডেভেলপমেন্টের উপর আমরা টপিক প্রথম বের করছি যে আমরা কি কি অ্যাসাইনমেন্টে অ্যাড করতে পারি। তো আমরা অ্যাসাইনমেন্টে অ্যাড করতে যে আমরা প্রায় 10-12টার মতো টপিক পাইছি, এবং আমরা টিম মেম্বার ছিলাম হচ্ছে 4 জন। তাহলে কিন্তু দেখেন একটা ইকুয়াল সেপারেশন কিন্তু চলে আসছে। একজন মেম্বার 3টা টপিক করে প্রেজেন্ট করবে। এভাবে কিন্তু আপনি গ্রুপ এই 3টা টপিকের কোশ্চেন উনি অ্যাসাইনমেন্টে উনি নিজ দায়িত্বে লিখবেন, এবং ওই 3টা টপিকের স্লাইড উনি নিজে একাই বানাবেন, এবং পরবর্তীতে সবগুলো অ্যামালগামেট বা হচ্ছে আপনি সবগুলো একত্রিত করে তখন আপনি গ্রুপ অ্যাসাইনমেন্ট বা গ্রুপ প্রেজেন্টেশন সাবমিট করবেন। এটা পরবর্তীতে আমরা একটা আমাদের এটা একটা বোনাস টিপ আছে এটা শেষে। আচ্ছা নাদিম, আপনি কি আপনার উত্তরটা পেয়েছেন?
জি ভাই। আচ্ছা অনেকে হ্যান্ড রেজ করে আছেন, তাদের প্রশ্নটা যদি আচ্ছা, চ্যাট বক্সও এখনো কোশ্চেন শেষ হয় নাই। আচ্ছা এটা শর্ট করে বলে দিই, পেজ নাম্বার ইজ ম্যান্ডেটরি অর নট। পেজ নাম্বারটা ম্যান্ডেটরি আপনি দিতে হয়, কারণ আপনার যখন অডিয়েন্স কোশ্চেন করে তো আপনাকে বলে যে হ্যাঁ আপনার ওই স্লাইড, ধরেন যে আমি যখন শুরুতে বলতেছিলাম স্পোকেন ডোনস অফ স্পোকেন, তো এখন এই ডোনস ইন স্পোকেনটা কত নাম্বার স্লাইড আছে আপনার যদি এটা মনে থাকে, বা উনি যদি আপনাকে বলে যে আপনার 5 নাম্বার স্লাইডে কি ছিল, এখন তখন তো আপনি এবার উপর দিকে যাইতে থাকবেন। তখন যদি নিচে যদি আপনার এরকম স্লাইড নাম্বারটা দেওয়া থাকে তখন আপনি কিন্তু ইজিলি এটা খুঁজে বের করতে পারবেন। সো স্লাইড নাম্বার ইজ ম্যান্ডেটরি বা পেজ নাম্বার যেটা বলছেন আপনি। আচ্ছা, আমি মাহির আফসারেরটা পড়ছি। হোয়াট উইল বি দ্য বেস্ট ওয়ে টু এনশিওর দ্য ফ্লুয়েন্সি ইন প্রেজেন্টেশন? একেবারে কথা সোজা, প্র্যাকটিস 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 এন্ড গ্যাদার নলেজ অ্যাবাউট ইয়োর টপিকস এন্ড আদার ম্যাটেরিয়ালস। আচ্ছা ওকে, রণব বলতেছে যে হাউ মেনি স্লাইডস অর পেজেস শুড উই টেক ফর এ স্ট্যান্ডার্ড প্রেজেন্টেশন। আচ্ছা প্রথমে আমি আসি স্লাইডের ক্ষেত্রে। স্লাইডের ক্ষেত্রে সাধারণত যদি আপনি ইন্ডিভিজুয়াল প্রেজেন্টেশন হয়, আমরা যেটা একটু আগে বললাম যে 666 একটা রুলস একটা বলছিলাম যে 6টা স্লাইড 6টা লাইন থাকবে একটা স্লাইডে, একটা লাইনে 6টা ওয়ার্ড থাকবে, এটা ফলো করতে পারেন। বাট একটা জিনিস কি, আপনি যখন স্লাইডটা বানাবেন এটা খেয়াল রাখবেন আপনি কাদের জন্য বানাইতেছেন, এটা আপনাকে মাথায় রাখতে হবে। তো আপনি যদি অনেকগুলো স্লাইড বানায় ফেলেন তখন কিন্তু অডিয়েন্সের কনসেন্ট্রেশনটা ধরে রাখা টাফ হয়ে যায়। তো আপনি চেষ্টা করবেন আপনার স্লাইডটা যতটুকু শর্ট করা যায় এবং স্ট্যান্ডার্ড ইনফরমেশন গুলো দিয়ে আপনার যাতে অডিয়েন্সের যে যে হাংরিনেস আছে কোশ্চেনের ওটা যাতে ফুলফিলমেন্ট করা যায়। আচ্ছা রণব আপনি কি বুঝতে পারছেন? জি ভাইয়া, থ্যাংক ইউ। ওকে আচ্ছা, মেঘনা বলছে যে অনলাইন প্রেজেন্টেশন কতটা ইফেক্টিভ, একটা প্রেজেন্টেশনে যে গুরুত্ব তা অনলাইন প্রেজেন্টেশনে কি থাকে, কতটা থাকে? মিন অবশ্যই গুরুত্বপূর্ণ। আপনি অফলাইনে দিচ্ছেন আর হচ্ছে অনলাইনে দিচ্ছেন তো একটা প্রেজেন্টেশন, রাইট? আপনি একটা সাবজেক্ট সম্পর্কে, একটা টপিক সম্পর্কে আপনার অডিয়েন্সকে মেসেজ দিচ্ছেন, সেটাই হচ্ছে মেন পয়েন্ট। আপনি কি বোঝাতে চাচ্ছেন, তাদের কাছে কি ডেলিভার করতে চাচ্ছেন। তো আপনার অফলাইনে বা ট্রেডিশনালি আমরা যেরকম একটা প্রেজেন্টেশন দিতাম, সেটা হোক আমার কর্পোরেট, হোক আমার একাডেমিক লাইফ, সব আর সেটা আমরা অনলাইনেও দেই। এখন আমার যে কাজটা বা আমার যে মূল বক্তব্যটা আমি আমার অডিয়েন্সকে জানাতে পারছি কিনা, তাদেরকে আমি একটা মেসেজ ডেলিভার করতে পারছি কিনা, সেটার জন্য আপনার অনলাইনেও গুরুত্বপূর্ণ, অফলাইনেও গুরুত্বপূর্ণ। এটা আসলে ডিফারেন্সিয়েট করার মতন কিছু নাই। মেইন থিং হচ্ছে প্রত্যেক মানে অনলাইন, ইদার ইটস অনলাইন অর অফলাইন, both presentation is effective or important, you can't ignore anything, have to notice on everything. আচ্ছা মুনতাসির বলতেছে যে how to present without any preparation. Okay, that's interesting. Let's say I'm part of a group. One of my group mates made the slide and I have to present 3 or 4 pages from that slide. I know my topic or concept, but I haven't prepared my speech. How can I present without preparing any script or speech? আচ্ছা, যে ম্যাটারটা হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন থাকে যে এটার একটা বোনাস টিপস আমরা এই আমাদের নেক্সট স্লাইডে ডেসক্রাইব করব, বাট আমি একটা ভাইব দিতে চাই যে ম্যাটারটা এখানে একটা আমাদের সবার লাইফে না কিছু না কিছু আনসার্টেনিটিস চলেই আসে। আমরা একটা যে কোনো একটা আমার একটা টিমমেট অসুস্থ হইতেই পারে, আমার যে গ্রুপমেট আছে অসুস্থ বা সিক বা যে কোনো একটা অ্যাক্সিডেন্ট আসতেই পারে। তো এই ক্ষেত্রে কি এখন ও স্লাইডটা কি প্রেজেন্ট হবে না, এটা কি গ্যাপ থাকবে, এটার জন্য কি ফ্যাকাল্টি আলাদা করে সময় দিবে, এইসব হ্যাসেলে না যায় যখন আপনার প্রেজেন্টেশনটা দিবেন এর আগে আপনার একটা গ্রুপ ডিসকাশনে বসবেন। প্রেজেন্টেশনের আগে অ্যাটলিস্ট আমি এটা প্রেফার করি যে 1-2 দিন আগ থেকে বসা, 2 দিন বা 1 দিন আগ থেকে বসা, তাহলে হয় কি আপনি একটা ডেমো প্রেজেন্টেশনে যাবেন। তাহলে ডেমো প্রেজেন্টেশনে যখন যাবেন তখন কার কি টপিক, কে কি বলতেছে এটা সম্পর্কে কিন্তু একটা অ্যাটলিস্ট মিনিমাল একটা আইডিয়া হয়ে থাকে। তো আপনি তো আপনার প্রেজেন্টেশন প্রেজেন্ট করলেনই, এর সাথে সাথে যদি আপনার কোনো গ্রুপমেটের বা আপনার হচ্ছে যে কেউ যদি সিক হয়ে যায় বা অ্যাবসেন্ট থাকে তখন কিন্তু আপনার একটা আইডিয়া থাকে যে হ্যাঁ এটা এই বলার কথা ছিল, এটাই বলার কথা ছিল। আপনি আপনার মার্কসও পাইলেন এবং আপনার ফ্রেন্ডকে একটা সাপোর্ট দিলেন। সো মুনতাসির খুব গুড একটা কোশ্চেন ছিল, এটাকে এখানে কিন্তু আপনার গ্রুপ টিমমেটের মাঝে যে একটা বন্ডিং সেটা কিন্তু একটা প্রকাশ পাবে, এটার উপর কিন্তু গ্রুপ প্রেজেন্টেশন একটা মার্কস থাকে কিন্তু। বাট মুনতাসির, প্র্যাকটিস আর প্রিপারেশনের কোনো বিকল্প নাই। অবভিয়াসলি ম্যাম। আচ্ছা হালিমা আক্তার, মিম উইল ইউ রিড ইট? ভাই আপনাদের স্লাইড গুলোর মতো ইউনিক স্লাইড গুলো আমার পিসিতে নেই, আমি কি করতে পারি তার জন্য?
ওই যে আমাদের টেমপ্লেটস গুলো সোর্স গুলো ইউজ করতে হবে। আপনি হচ্ছে গুগল স্লাইডস ইউজ করতে পারেন, সেখানে অ্যানিমেশন গুলো অ্যাড করে দিতে পারেন। তারপর হচ্ছে আপনি পিকচার্স অ্যাড করতে পারেন। ওইগুলা যখন আপনি আরো বেশি হচ্ছে এক্সপ্লোর করবেন, আপনি অপশন গুলো আরো ভালো মতন জানতে পারবেন। ওই অপশন গুলো ব্যবহার করেই কিন্তু আমরা এই ধরনের স্লাইড গুলো বানাচ্ছি, নাথিং এক্সট্রা। আপনি জাস্ট এক্সপ্লোর করার চেষ্টা করেন, গুগল স্লাইডস আছে, তারপর হচ্ছে পাওয়ার পয়েন্ট আছে, এগুলো খুঁজলে আর ওই টেমপ্লেটস এর সাইটস গুলোতে গেলে আপনি হচ্ছে ইজিলি এই পিপিটি এর টেমপ্লেটস গুলো পেয়ে যাবেন। নাইসলি ডেসক্রাইব, থ্যাংক ইউ। আমি আরেকটু অ্যাড করি যে ম্যাটারটা হচ্ছে ইউনিক স্লাইড আপনি কিভাবে বানাবেন এটার জন্য কিন্তু ইউটিউবে অনেক টিউটোরিয়াল আছে। এবং আপনি দেখেন আমি কিন্তু একটা ডিসিপ্লিন লাইফ ফলো করি, ঠিক আছে? আপনি একটা ডিসিপ্লিনের মধ্যে চলে আসেন যে আমি প্রত্যেকদিন অ্যাটলিস্ট 30 মিনিট আমি হচ্ছে আমার সফট স্কিল ডেভেলপমেন্টের জন্য রাখবো। যেমন আমি এরকম কিন্তু ভাগ করা আছে, আমি 30 মিনিট সফট স্কিলের জন্য রাখবো, 30 মিনিট ভোকাবুলারির জন্য রাখবো, 30 মিনিট হচ্ছে আমার যে ইন্টারভিউ আছে তার জন্য আমি এখন থেকে প্রিপারেশন নিতে পারি, আমি একটা রিসার্চ পেপার নিয়ে বসতে পারি। এরকম করে কিন্তু আপনি আপনার টাইমগুলো ভাগ করে নেবেন। তো আপনি চেষ্টা করবেন, একটা সাকসেসফুল পারসন আর একটা হচ্ছে ফেলিউর পারসনের মধ্যে দ্য মেইন ডিফারেন্স ইজ কনসিস্টেন্সি। আমার স্লাইডটা আজকে ইউনিক কেন হয়েছে? কজ আই ওয়াজ কনসিস্টেন্ট। তো আপনাকে কিন্তু কনসিস্টেন্ট হতে হবে। আপনি যত কনসিস্টেন্ট থাকবেন একটা কাজের প্রতি, ততই কিন্তু আপনার ওই স্কিলটা ভালো করে ডেভেলপ হবে। সো আই থিংক আপনি হালিমা আপনার আনসারটা পাইছেন। হামিদ খান বলছেন অ্যানসারস গুলো কি কি করতে পারি ভাইয়া। এখন আপনি, আমার যতটুকু ধারণা করে নিচ্ছি, আপনি আপনার টপিক অনুযায়ী আপনার অডিয়েন্স আপনাকে কোনো কোয়েশ্চেন করলে সেটার অ্যান্সার গুলো কি কি বলতে পারেন বা কি, সেটার জন্য ওই যে আমি শুরুতেই বলেছি আপনাকে আপনাকে অ্যাকুরেট হতে হবে, আপনাকে আপনার অডিয়েন্সের এক্সপেকটেশন জানতে হবে, আপনার হচ্ছে আপনার যে টপিক বা সাবজেক্ট নিয়ে কথা বলছেন সেটার ইন ডেপথ ডিটেলস আপনার জানতে হবে। তখন কিন্তু অটোমেটিক্যালি আপনার অডিয়েন্স আপনাকে যে প্রশ্নটা করবে সেটার অ্যান্সার গুলো আপনি পেরে যাবেন। আর একাডেমিক্যালি যদি না পারেন তাহলে আপনি পোলাইটলি যে বলে নিবেন যে আমি আপাতত এই জিনিসটা জানি না, আমি জেনে আপনার কাছে গেট ব্যাক করবো। ওকে, থ্যাংক ইউ ম্যাম। এমডি রেদওয়ান বলতেছেন যে নার্ভাসনেস মানে হাউ টু কনকার নার্ভাসনেস। আচ্ছা, আমি যখন এই প্রেজেন্টেশনটা শুরু করব এর আগে ম্যাম আমাকে মোটিভেশন দিচ্ছিল যে নার্ভাস না হওয়ার জন্য। এটা কিন্তু চলে আসে, নার্ভাস এটা আমাদের ন্যাচারাল জিনিস। যাতে কিভাবে ম্যাম আমাকে খুব ভালো ভালো টিপস দিছে যে আমার না এত মানে নার্ভাস হওয়ার কিছু নাই, টেনসড হওয়ার কিছু নাই। মানে একটা কথা আছে যে কে সেরা সেরা, হোয়াট এভার উইল বি হোয়াট এভার, মানে যা হবে দেখা যাবে। আপনি নার্ভাস কই যাবেন? আপনি এত প্রেশার কেন নিচ্ছেন? জাস্ট সিম্পল থিংস। আপনি কেন এখানে সবাইকে জানেন, সবাইকে চিনেন, আপনার ফ্যাকাল্টি আপনাকে চিনেন, আপনি আপনার ফ্যাকাল্টিকে চিনেন, নার্ভাস হওয়ার কিছু নাই। আপনি যেটা করতে পারেন, আমরা যেটা একটা পয়েন্ট ডিসক্রাইব করছি প্রি টক রিচুয়াল, যেটা আমরা ডিসক্রাইব করছি যে আপনি আয়নার সামনে, এটা সবচেয়ে ইফেক্টিভ। দেখুন যে আপনি প্রথমে আয়নার সামনে করতে যে আপনি একটু লজ্জা পাচ্ছে, আপনি একটু হাসি পাইতেছে, আপনি নিজের দিকে নিজেরই হাসি পাইতেছে। এই যে এক সময় যখন আপনি আয়নার সামনে দাঁড়াবেন বা হচ্ছে আপনার বাসার মেম্বারদের সামনে দাঁড়া প্র্যাকটিস করবেন, তখন কিন্তু এই নার্ভাসনেস গুলো অবশ্যই কেটে যাবে। আই থিংক আপনি আমার আনসারটা বুঝতে পারছেন। यस भैया, थैंक यू। ওকে, আব্দুর নাম দেখতে পাচ্ছি। ক্যান উই ইউজ জুম ব্যাকগ্রাউন্ড, মানে ইন টার্মস অফ ভিডিও ওপেন করে আপনি তখন অবশ্যই করতে পারেন। মিম, তুমি কিছু অ্যাড করতে চাও? মেঘনা হাসান বলছেন উই নো আই কন্ট্যাক্ট ইজ পার্ট অফ প্রেজেন্টেশন, ইজ ইট পসিবল ইন অনলাইন প্রেজেন্টেশন? নাইস কোশ্চেন মেঘনা। দ্য থিং ইজ, আচ্ছা আমি আমার ভিডিওটা যখন অন থাকে তো আমার ভিডিওর একটা পোর্শন কিন্তু একটা সাইডে চলে যায়। এটা একটু যদি খেয়াল করি, আমরা যখন, আচ্ছা আমি এখানে দেখাই, ওকে আমাকে দেখা যাচ্ছে? am I visible? Yes, you are. ওকে, আমি যখন প্রেজেন্টেশনটা দিচ্ছি, ফর এক্সাম্পল আমার ক্যামেরাটা কিন্তু এই সাইডে, তো আমি যখন এদিক ফিরে কথা বলতেছি তখন কিন্তু বোঝা যাচ্ছে আমি ক্যামেরার দিকে তাকায় কথা বলতেছি। আমি যখন ফেস টু ফেস একদম স্ট্রেট ফরওয়ার্ড, আমার কিন্তু এই যে আমার এই সামনে বরাবর কারা আছে, আমি ধরে নিচ্ছি, আমি অ্যাজুম করে নিচ্ছি আমার ক্যামেরার অপোজিট আমার অডিয়েন্সটা আছে। তো আমার এই যে আই কন্টাক্টটা কিন্তু আমার এই যে ক্যামেরার দিকে হইতে হবে। আমি একদিক হয়ে এমনি তাকায় বসে থাকলাম, আমার মন খুব উদাসীন, আমি বলতেছি কিন্তু আমার অডিয়েন্স আমাকে বুঝতে পারতেছে না, আমাকে ধরতে পারতেছে না। এইটা কিন্তু করা যাবে না। আপনার অডিয়েন্স, আপনার ধরে নিতে হবে যে আমার ক্যামেরার ওই পাশে আমার অডিয়েন্স আছে, আমার ফ্যাকাল্টিসরা আমাকে দেখতেছে। সো এই আই টু আই আপনাকে ইন্টারাকশনটা রাখতে হবে। গট ইট মেঘনা? ওকে, how to attract the audience in online presentation? ওকে, এখানে আমি বলবো আপনি যে কয়টা টিপস আমরা শেয়ার করেছি শুরুতে, গ্রিটিংস, আপনি যখন
শুরু করছেন তখন খুব সুন্দর করে শুরু করেন, তখন অটোমেটিক্যালি ফার্স্ট ইমপ্রেশনে আপনি আপনার অডিয়েন্সকে অ্যাট্রাক্ট করে ফেলতে পারবেন। দ্বিতীয়ত আপনি এক্সপ্রেসিভ বা প্যাশনেট ভাবে যখন আপনার একটা সাবজেক্ট বোঝাচ্ছেন, রেফারেন্স দিচ্ছেন, এক্সাম্পল দিচ্ছেন, অনেক সুন্দর করে বোঝাচ্ছেন, তখনও কিন্তু আপনার অ্যাটেনশনটা পেতে পারেন। আবার অনলাইন প্রেজেন্টেশনের ক্ষেত্রে আপনার একটা ব্যাকগ্রাউন্ড, একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড, আপনার জেস্টার, পোস্টার, আপনি আপনার ফর্মাল একটা অ্যাটায়ার, তারপর আপনার সবচেয়ে আমাদের আজকের প্রেজেন্টেশনের উদাহরণ দিয়ে যদি বলি, একটা সুন্দর পাওয়ার পয়েন্ট স্লাইড, এগুলো যদি মেনটেন করতে পারেন, আই থিঙ্ক আপনি অনলাইনেও অনেক সুন্দরভাবে আপনার অডিয়েন্সদের অ্যাট্রাকশনটা ক্যাপচার করতে পারবেন। ওকে, থ্যাংক ইউ মিম, থ্যাংক ইউ মাহির। মিজানুর রহমান বলছে যে can't I improve my corporate life without a good presenter? আচ্ছা, মিজানুর আপনি কোন ডিপার্টমেন্ট থেকে বলছেন? মিজানুর রহমান জি, ইংলিশ ডিপার্টমেন্ট। ট্রিপলি ডিপার্টমেন্ট? না, ইংলিশ ডিপার্টমেন্ট। আচ্ছা, ইংলিশ ডিপার্টমেন্ট। আচ্ছা, ফর এক্সাম্পল আপনি একটা নিউজ পেপারে আপনার একটা জব হলো, বা ডেইলি স্টার বা হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস আপনার জব হয়েছে অ্যাজ এ রিপোর্টার। সো আপনি একটা আর্টিকেল ছাপাইতে চাচ্ছেন, এখন আর্টিকেল কি আপনি চাইলে ডিরেক্টলি ছাপাইতে পারবেন? না। আপনার এডিটরের পারমিশন তো নিতে হবে, তাই না? আচ্ছা, এন্ড এডিটরের পারমিশনটা কিভাবে নেবেন? আপনি ওনাকে তো দেখাইতে হবে, প্রেজেন্ট করতে হবে যে স্যার আমি এই কাজটা করছি। এই যে তখনও কিন্তু হচ্ছে আপনার এই যে ওটা একটা প্রেজেন্টেশন, ওটা দিস ইজ দ্য কর্পোরেট লাইফ। আমি একটা যদি বলে থাকি আমি মার্কেটিং ডিপার্টমেন্টে জব করি, তো আমার একটা প্রোডাক্ট লঞ্চ করতে হবে, এন্ড ডাইরেক্টলি কি আমি চাইলে মার্কেটিং প্রোডাক্টটা লঞ্চ করতে পারবো? নেভার। আমাকে ফার্স্ট অফ অল যে ম্যাটারটা করতে হবে, আমাকে ইন্টারনালি আগে প্রোডাক্টটা লঞ্চ করতে হবে, প্রেজেন্টেশন করতে হবে। আমার বোর্ড অফ ডিরেক্টরস, আমার কলিগস, আমার যে বস আছেন, উনি যদি পছন্দ করেন যে হ্যাঁ আমার প্রেজেন্টেশনের মাধ্যমে এই প্রোডাক্টটা লঞ্চ করা যায়, হ্যাঁ, তাহলে তখন উনি হচ্ছে প্রোডাক্টটা লঞ্চ করবে। এটা কিন্তু আপনার ক্যারিয়ারের জন্য বিগ একটা মুভমেন্ট হবে, ইমপ্রেশন হবে। সো আপনি যেই সেক্টরে যান, আপনি গভর্নমেন্ট সেক্টরে যান আর প্রাইভেট সেক্টরে যান, আপনাকে কিন্তু প্রেজেন্টেশন দিতেই হবে। আমরা মনে করি যে ইউনিভার্সিটি লাইফ শেষ, প্রেজেন্টেশন শেষ, না। একজন অ্যাকাউন্টেন্ট, একজন মার্কেটিয়ার, বা একজন হচ্ছে যাই বলেন, একজন ডেন্টিস্ট, ডাক্তার, ওনাদেরও সবারই কিন্তু হচ্ছে একটা প্রেজেন্টেশন দিতে হয়। মিজানুর রহমান, ওকে ওকে, জারিন বলছে ক্যান উই ইউজ দ্য টেমপ্লেটস ফর মেকিং স্লাইডস অন ফোন? অবভিয়াসলি আপনার ফোন বা আপনার ডিভাইস যদি সাপোর্টেড হয়, তাহলে আপনি যে কোনো জায়গা থেকেই টেমপ্লেটস ইউজ করতে পারবেন আপনার পাওয়ার পয়েন্ট বানানোর জন্য। ওকে, ইকবাল হোসেন বলতেছে একটা মানে নেটওয়ার্ক ডিফিকাল্টিজ আসতে পারে, এটার একটা বোনাস টিপস আমরা সেশনের শেষে দিব, তো আপনাকে ওই পর্যন্ত একটু ওয়েট করতে হবে। আমরা হয়তো এখন কোয়েশ্চেন অ্যান্সার সেশনটা অফ করতে পারি, আশা করি সবারই অনেক কোয়েশ্চেনের অ্যান্সার দিয়ে ফেলেছি, তো আমরা একটু বোনাস দেই কি? অনেক তো টিপস দিলাম, বোনাস পাইলে তো সবারই ভালো লাগে নাকি? যাবো বোনাস টিপসে? যাবো বোনাস টিপসে, প্লিজ ভাই, দেন, প্লিজ। বোনাস দেন। ওকে ওকে ওকে, হিয়ার ইট ইজ। ওকে, আমাদের অনেক কোয়েশ্চেনের মধ্যেও আছে এই বোনাস টিপস গুলা, অনেকগুলা কোয়েশ্চেনের অ্যান্সারও হয়ে যাবে। তাহলে শুরুতে আমরা কি দেখতেছি? টিম ওয়ার্ক। সবার একটা প্রশ্ন ছিল যে আমরা গ্রুপ প্রেজেন্টেশনে কি করব। এখন আপনার প্রেজেন্টেশন আপনার কর্পোরেট লাইফ বলেন আর একাডেমিক লাইফ বলেন, সেখানে হচ্ছে আপনি দুই ভাবেই দিতে পারেন, একাও দিতে পারেন, আপনার হতে পারে গ্রুপ টাস্কও হতে পারে। তো গ্রুপ টাস্কের বেলায় আমরা কি করতে পারি? সেখানে টিম ওয়ার্কের উপর কিন্তু কোনো কথা নেই, এটা এখন ইন্ডিভিজুয়াল হলেও আপনারও একটা গ্রুপ, ওইখানে একটা টিম টাস্ক আছে। কিভাবে আপনি আপনি নিজেই সেখানে লিডার, আপনি নিজেই সেখানে নিজেকে পুল করে উঠাবেন, আপনি নিজেই সেখানে হচ্ছে টিমমেট, কারণ আপনার একাই আপনার ম্যাটেরিয়ালস গুলা কালেক্ট করা, বানানো সবকিছু আপনার করতে হবে। তাহলে সেখানেও কিন্তু আপনার সবকিছুর একটা কম্বিনেশন, একটা টিমের মতো কাজ করে আপনার ইন্ডিভিজুয়াল প্রেজেন্টেশনটা বানাতে হচ্ছে বা দিতে হচ্ছে। তেমনি আপনার গ্রুপ প্রেজেন্টেশনের ক্ষেত্রে আপনার তো অলরেডি গ্রুপমেটস আছে, লিডারের কথা শুনলেন, তারপর হচ্ছে তাদের মধ্যে আপনাদের মধ্যে বন্ডিংটা মেনটেন করলেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমার ওই সাথে গ্রুপমেটটা কাজ করতেছে না, ওকে ছেড়েই আমি কাজ করবো, ওকে নিব না, এই ধরনের মেন্টালিটিটা না এনে আমরা কি করতে পারি, একটা লিডারের মতন করে আমার ওই গ্রুপমেটটাকে ইন্সপায়ার করে কাজে নিয়ে এসে তাদেরকে সাথে নিয়ে আমরা হচ্ছে একটা কাজকে ভাগাভাগি করে সুন্দর মতন কাজগুলো কোঅর্ডিনেশনের মাধ্যমে যদি তুলে আনতে পারি, তাহলেই হচ্ছে একটা গ্রুপ প্রেজেন্টেশন সফল রূপ পাবে। তো কোঅর্ডিনেশন, সাপোর্ট, এটার উপরে আসলে গ্রুপ প্রেজেন্টেশন বা টিম ওয়ার্কের কোনো কথা নেই, এটাই অ্যাকচুয়ালি মূল মন্ত্র।
তো সেকেন্ডে আপনি বলবেন যে কর্পোরেট লাইফ দেখতে পাচ্ছি আমরা, তো কর্পোরেট লাইফ আবার কি, এটা কেন এখানে আসবে? তো আমরা এই যে স্টুডেন্ট লাইফ, এত বড় একটা স্টুডেন্ট লাইফ পার করতেছি, এখান থেকে আমরা আসলে কি করতেছি? এখানে আমরা কিন্তু প্র্যাকটিস করতেছি, শিখতেছি, জানতেছি। এই শিক্ষাগুলো, এই ট্যালেন্ট গুলো, এগুলো আমরা হচ্ছে কর্পোরেট লাইফ বা আমার পরবর্তী জব লাইফ বা আমার বিজনেস বা ওয়ার্ক প্লেসে গিয়ে আমি হচ্ছে ব্যবহার করে নিজেকে আরো যেন মেলে তুলতে পারি, সেজন্য হচ্ছে আমরা কাজ করি। তো এই প্র্যাকটিস গুলো আমরা এখন থেকে করতে 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 যাতে নিজেকে একটা সুন্দর প্রো লেভেলে নিয়ে যেতে পারি, যেখান থেকে হচ্ছে আমি নিজেকে জব মার্কেট বলুক, আমার ওয়ার্ক প্লেস বলুক বা কর্পোরেট লাইফে আউট অফ দ্য ক্রাউড নিজেকে দেখাতে পারি যে না, আমি সামথিং, আমি কিছুটা ডিফারেন্ট, আমি হচ্ছে অন্যদের থেকে আলাদা, আমি অনেক কিছুই জানি। এখন আমার বস এসে আমাকে বললো যে তুমি এই প্রোডাক্টটা নিয়ে হচ্ছে একটা প্রেজেন্টেশন দাও, যাতে আমার তখন ভাবতে না হয় আল্লাহ পিপিটি কিভাবে বানায়, আল্লাহ প্রেজেন্টেশন কি, আমি কথা বলবো কি। এখন আমি যদি আগে থেকে প্র্যাকটিস করে নিয়ে থাকি, তাহলে কিন্তু আমার এইসব সমস্যাগুলো হবে না। থার্ডলি, ব্যাকআপ। অনেক রকমের টেকনোলজিক্যাল প্রবলেম হতে পারে, ম্যাটেরিয়াল নিয়েও প্রবলেম হতে পারে। লাইফে আমরা কিন্তু অলওয়েজই বলি প্ল্যান এ না কাজ করলে প্ল্যান বি কাজ করি, বি কাজে লাগাই, বি না করলে সি লাগাই, সি কাজে লাগাই। তো এইভাবে আমাদের এক একটা জিনিসের জন্য ব্যাকআপ প্ল্যান রাখতে হবে। এখন এটা নিয়ে যদি আমি একটা মজার ঘটনা বলি, আমাদের একবার প্রেজেন্টেশন হচ্ছে, তো আমাদের গ্রুপমেটের কাছে হচ্ছে প্রেজেন্টেশন ফাইলটা পেন ড্রাইভে রয়ে গেছে। তো সে আসার সময় রাস্তায় পেন ড্রাইভটা হারিয়ে ফেলে। এখন আমরা তো জানিও না যে সে কি করছে রাস্তায় বা কিছু। আসার পর সে হচ্ছে 5 মিনিট পর প্রেজেন্টেশন শুরু হবে, সে আমাদের বলতেছে হারিয়ে গেছে। এখন আমরা কি করব? তখন জাস্ট আমরা শ্যাটার যে আমাদের তো প্রেজেন্টেশন শেষ, এখন তো বিশাল প্রবলেম, ম্যামকে বললে ম্যামও রাগটাগ করবে, বোকা টোকা না খাই। তখন আমরা কি করলাম, তখন হঠাৎ মনে আসলো যে আমরা তো সবাইকে মেইল করে রাখছিলাম পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা বা পিপিটিটা। তো তখন আমরা সাথে সাথে সেটা ডাউনলোড করলাম, আরেকজনের পেন ড্রাইভে নিলাম, দেন আমরা আমাদের কাজটা কোনো রকম চালাই নিলাম। এখন ওই সময় যদি আমার এই ব্যাকআপটা না থাকতো লাকিলি, তাহলে কিন্তু আমরা প্রেজেন্টেশন দিতে পারতাম না। এরপর থেকে আমরা একদম সাবধানতার সাথে সবার মেইল করে রাখতাম, মাল্টিপল পেন ড্রাইভে হচ্ছে গ্রুপ মেম্বারসদের পিপিটিটা বা ফাইল গুলো নিয়ে রাখতাম। এখন অনলাইনের জন্য বলবো যে অনেক সময় দেখা যেতে পারে আপনার ওয়াইফাই চলে যেতে পারে, সেটার জন্য আপনি ডাটা রাখেন, নেট ইস্যু হইতে পারে, সেটার জন্য আপনি আপনার যে অন্য গ্রুপমেটস আছে তার যাদের প্রবলেম নেই তাদের গুলো হচ্ছে তাদের ডিভাইস তাদের সাথে শেয়ার করে রাখতে পারেন। তো এভাবে সবকিছুরই একটা ব্যাকআপ প্ল্যান চিন্তা করে রাখবেন, যেটা কিনা মাস্ট। পরবর্তী টিপস গুলো আমরা হচ্ছে ইমরানের কাছ থেকে শুনি। ম্যাম, ইউ হ্যাভ ডান আ রিয়েলি নাইস জব। আচ্ছা, আনসার্টেনিটিস কি জিনিস? এই জিনিস আমি যে প্রেজেন্টেশনটা আজকে প্রেজেন্ট করতে যাইতেছি, এটা প্রেজেন্টেশন করার আগেই আমি আনসার্টেনিটিস ফেস করছি। আমি সাডেনলি খবর পাইলাম কি আমার সাথে যে ফ্যাসিলিটেটর আছে আমাদের মিম, ও কোভিড পজিটিভ। সো উই রিয়েলি গট অরিড। আমি চিন্তা করতেছিলাম যে ও পারবে কিনা, বাট শি ইজ স্ট্রং এনাফ যে ও কিন্তু আজকে আপনাদের সামনে বসে কিন্তু প্রেজেন্টেশনটা দিল। এরকম আনসার্টেনিটিস কিন্তু আসবে। আবার চিন্তা করেন আপনি প্রেজেন্টেশন দিতেছেন, আপনার পায়ের নিচে মাটি কাঁপতেছে, আর্থকুয়েক হচ্ছে, ইলেকট্রিসিটি চলে যেতে পারে, ডিভাইস হ্যাং করতে পারে, এরকম টাইপের আনসার্টেনিটিস আসতে পারে। যে জিনিস করবেন রিল্যাক্স, ওই যে বলো না হ্যাভ এ রিল্যাক্স, এইরকম রিল্যাক্স মাইন্ড থাকতে হবে। আপনি একদম আপনার ডিভাইস হ্যাং করছে এর জন্য আপনি মনে হয় যে সৌদি আরবে মরুভূমিতে আছেন ঘামায় শেষ, এরকম করা যাবে না। আনসার্টেনিটিস আসতেই পারে, আপনাকে এটার জন্য প্রিপারেশন নিতে হবে। আপনি ব্যাকআপ রাখতে পারেন। আপনি যে 3 নম্বর পয়েন্ট যেটা ছিল ব্যাকআপ, ওটার সাথে রিলেশন রেখে আমি বলতেছি যে আপনাকে একটা কোঅর্ডিনেশন করতে হবে আপনার সাথে আপনার টিম মেম্বারদের। যদি ইন্ডিভিজুয়াল প্রেজেন্টেশন হয়, আপনার যদি ডাবল ডিভাইস থাকে তাহলে ডাবল ডিভাইসের কোঅর্ডিনেশন করবেন। আনসার্টেনিটিস থাকবে। খুব মজার একটা পয়েন্ট যেটা আমার খুব পছন্দের, যে টেড টক। আমি সময় পেলে টেড টকটা দেখি। এখন টেড টক আমি কেন দেখি, বা টেড টক কি আমাকে টাকা দেয় বা নাকি আমি টেড টক থেকে টাকা নেই? টেড টক এই কারণে দেখি, যেটা হচ্ছে আমি টেড টকটা দেখলে আমার প্রেজেন্টেশন স্কিলটা ডেভেলপ করে। এই টেড টক ছাড়া অনেক টক আছে, এডুকেশনাল টক। আমি বিশেষ করে যেটা একটু খেয়াল করি যে হচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি বা হার্ভার্ড বা বড় বড় নামি দামি ইউনিভার্সিটি যেগুলো আছে ওদের গ্রাজুয়েশন স্পিচ গুলো আমরা দেখি, আমি একটু দেখি। দেখার ফলে কি হয়, অনেক কিছু চেঞ্জ হয়, মানে অনেক কিছু আপনি শিখতে পারবেন। যে একটা আপনি চিন্তা করেন যে স্টুডেন্টটা অক্সফোর্ডের ইউনিভার্সিটি গ্রাজুয়েশন স্পিচ দিচ্ছে, ওটা কিন্তু শুধু অক্সফোর্ডে দিচ্ছে। ওই ভিডিওটা আমার মতো বহু মানে শিক্ষার্থী যারা আছে তারা দেশ বিদেশে বসে দেখছে। এটা কিন্তু সে ওয়ার্ল্ড ওয়াইড পার্সপেক্টিভে বানাইতেছে। তাহলে ওর প্রেজেন্টেশন স্কিলটা একবার থিঙ্ক করেন। এরকম স্পিচ গুলো ভিডিওস গুলো আপনারা দেখতে পারেন। আপনাদের যে প্রেজেন্টেশন স্কিল আই হোপ আপনাদের ডেভেলপ হবে। আচ্ছা, বি ন্যাচারাল।
বি ন্যাচারাল যে জিনিস, আপনি প্রেজেন্টেশন দিবেন, আপনার মাথায় প্রেশার নেওয়ার দরকার নাই। ঠিক আছে, অনেকে হচ্ছে যে এমন দেখছি মানে সেন্সলেস হয়ে যেতে দেখছি আমি প্রেজেন্টেশন দিতে যায়, মানে বমিট বন্ধ করে দেয়। এত টেনশনের কিছু না। আমি আবারও বলতেছি যে আপনার সামনে যারা প্রেজেন্টেশন দিবে বা আপনি যাদের সামনে প্রেজেন্টেশন দিবেন, কর্পোরেট লাইফ হোক আর একাডেমিক লাইফ হোক, আপনি সবাইকে চিনেন, আপনি সবাইকে চিনেন, সবাইকে জানেন, সবার সাথে। আপনি যদি একাডেমিক্যালি প্রেজেন্টেশন দেন, আপনার যারা আছে ওদের সাথে আপনি ক্লাস শুরু হওয়ার আগে চা খেয়ে আসছেন, ওদের সাথে আড্ডা দিয়ে আসছেন, তাইলে কাদের সামনে আপনি ভয় পাইতেছেন, কাদের সামনে নার্ভাস হইতেছেন? হ্যাঁ, এমন হয় যে এমন সিচুয়েশন হয় যে পিছন থেকে বসে বন্ধু একটু ইশারা দিল, একটু হয়তো দুষ্টামি করলো, এটাই হচ্ছে আপনার পরীক্ষা। এখানে হচ্ছে আপনি ন্যাচারাল থেকে আপনি ডিফেন্স করে আপনি আগায় যাবেন। I think most of all you হচ্ছে enjoy the session. আমরা চেষ্টা করেছি যে আপনাদের যে প্রি-টেস্ট একটা ফর্ম আমরা দিছিলাম, ওখান থেকে যে কোশ্চেনস গুলো ছিল, ওই কোশ্চেন গুলোর আলোকে আমরা প্রেজেন্টেশনটা দেওয়ার চেষ্টা করেছি, সেশনটা বানানোর চেষ্টা করেছি। তারপর যদি কোনো কোশ্চেন থাকে, আমাদের ইমেইল আছে, আমরা আজকে আমাদের ইউটিউব আছে, আমাদের জিমেইল আছে, এগুলোতে আলোচনা করতে পারি। ওকে, আমরা আজকে কি কি আলোচনা করেছি? আমরা স্লাইডের ডুজ এন্ড ডোন্টস গুলো দেখেছি, স্লাইডে কি কি করতে পারবো, কি করতে পারবো না, একটা ডেমো স্লাইড দেখার চেষ্টা করেছি। প্রেজেন্টেশন ইটিকেট, আপনি প্রেজেন্টেশনে কি কি বলবেন, কি কি বলবেন না, আপনার গেস্টার, পোস্টার, আপনার পোশাক আশাক, আপনার কথা বলার ভঙ্গি কেমন হবে, আমরা এগুলো দেখানোর চেষ্টা করেছি। এটাই ছিল আমাদের সম্পূর্ণ সেশন। আর একটা আমাদের জন্য যে নতুন একটা সেশন আসতেছে, আমাদের পরবর্তী সেশন আগস্ট 29, এই সেশনটা আমরা দেখবো হাউ টু ওয়ার্ক অন থিসিস। আমাদের আজকে কিন্তু সেশন একটা মিম বলছিল যে থিসিস স্টেটমেন্ট, এই ম্যাটারটা কিন্তু 29 তারিখে, এই মাসের 29 তারিখে ডিটেলস আলোচনা করা হবে। তো যাদের ফিউচারে দেশের বাইরে এমবিএ বা পিএইচডি করার ইচ্ছা আছে, আই থিংক তারা এই প্রোগ্রামটাতে থাকবেন এবং থিসিস সম্পর্কে আপনাদের ক্লিয়ার একটা আইডিয়া আপনারা পেয়ে যাবেন। আমাদের আমি সাথে এখানে অ্যাড করি, সেটা হচ্ছে থিসিস কিন্তু আমরা আমাদের একাডেমিক লাইফের শেষেও করে থাকি। তো শুধু যে বাইরে যাব বা হচ্ছে বড় বড় ডিগ্রি নেওয়ার জন্য করব তা কিন্তু না, একাডেমিক কাজেও যে লাগবে সেজন্য কিন্তু আমাদের এই সেশনটা অ্যাটেন্ড করা জরুরি। আমি আরেকটা আমাদের অর্গানাইজারদের রিকোয়েস্ট করব, আমাদের যে সোশ্যাল মিডিয়ার লিংক গুলো আছে আমরা এখানে চ্যাট বক্সে দিয়ে দিব, যাতে আপনারা ওখানে লাইক দিয়ে আপনারা আমাদের সাথে আপডেট থাকতে পারেন। কারণ আমরা প্রত্যেক মাসে কিন্তু 1-2টা সেশন করে নিয়ে থাকি এবং খুব ইন্টারেস্টিং টপিক নিয়ে আমরা করে থাকি। সো আমি আশা করব আপনারা আপডেট থাকবেন। আর মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, এতক্ষণ কষ্ট করে সেশন করছেন, শেষ ফলটা না নিয়ে যাবেন না। আমরা একটা একটা ফর্ম শেয়ার করছি, যা অলরেডি শেয়ার করা হয়ে গেছে। আপনার এই ফর্মটা ফিল আপ করবেন। কেন ফিল আপ করবেন? এই ফর্মটা ফিল আপ না করলে আপনি কিন্তু সার্টিফিকেট পাবেন না। সো আপনি এই ফর্মটা অবশ্যই ফিল আপ করবেন। ফিল আপ করার সময় আপনাকে যে কাজটা করতে হবে, যে আপনার নেম খুব ক্লিয়ারলি এবং খুব মানে স্পেলিং মিস্টেক ছাড়া আপনাকে লিখতে হবে। সো দ্যাটস অল ফ্রম আস। উই হ্যাভ ট্রাইড আওয়ার বেস্ট টু make this session much benefited, and I don't know how much we don't know how much you guys have benefited, but we tried our best. Thank you everyone for the attending the session, and assalamu alaikum, Allah hafiz. অনেক ধন্যবাদ সম্মানিত ফ্যাসিলিটেটরদের এবং যারা এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে ছিলেন, প্রশ্ন করেছেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় যাদের আলোচনার মাধ্যমে উঠে এসেছে তাদেরকে অজস্র ধন্যবাদ জানাই। সবাইকে অনেক ধন্যবাদ। আর আমরা আনুষ্ঠানিকভাবে আজকের ওয়ার্কশপটা শেষ করার আগে আমি অনুরোধ করব আমাদের গ্রিন বিজনেস স্কুলের এবং সিটিএল এর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মিস আরিফা রহমান ম্যামকে উপস্থিত সুধীদের উদ্দেশ্যে একটু ছোট্ট করে একটু কিছু বলবার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবার আজকে এই 1 ঘন্টা ব্যাপী যে শর্ট প্রেজেন্টেশন ওয়ার্কশপ ছিল ভালো লেগেছে। আমাদের আসলে উদ্দেশ্যই ছিল খুব কম সময়ের মধ্যে আপনাকে কিছু হ্যান্ডস অন টিপস দেওয়া। তবে এই বিষয়গুলো সবগুলোই কাজে দিবে যদি আমরা ব্যক্তিগত পর্যায়ে প্র্যাকটিস করি, সেটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আর নার্ভাসনেস রিলেটেড একটা কোয়েশ্চেন ছিল, তো আমি এক্স্যাক্টলি ইমরানকে যেটা বলেছি সেটাই সবাইকে বলতে চাই। সেটা হচ্ছে আমাদের হিউম্যান বডিতে এনার্জি প্রডিউস হয় এবং সেই এনার্জিটা আমাকে পুশ করে নতুন কিছু করার জন্য। যেমন আমরা প্রতিদিন খাবার খাই, রাত্রে ঘুমাই, সকালে উঠি, আবার রি এনার্জাইজ ওই কাজ করি। ঠিক তেমনি আমি যখন নতুন কোনো কাজ করি তখন আমার বডির টেম্পারেচার বাড়ে, আমার হার্টবিট বাড়ে এবং আমার পালস রেট বাড়ে, এবং এটা খুবই স্বাভাবিক।
ঠিক একইভাবে আপনি যখন প্রেজেন্টেশন দিতে চান আপনার ভিতরে ওই একই রিয়াকশনটাই কাজ করে এবং তখনই আপনি দেখতে পান যে আপনার বডি শেক করছে, আপনার পালস রেট হাই হচ্ছে, আপনি বুঝতে পারছেন আপনার ভিতরে একটা কাঁপাকাঁপি হচ্ছে। এটা খুব স্বাভাবিক এবং খুব ন্যাচারাল। আমি এডুকেশনাল সাইকোলজিতে পড়াশোনা করেছি এবং কগনিটিভ সাইকোলজিস্ট হিসেবে কাজ করেছি বেশ কিছুদিন। সো সেই অভিজ্ঞতা থেকে এবং সেই জ্ঞান থেকে আমি আসলে বলছি যে এই যে পরিবর্তনটা, এটা যদি আপনি মেনে নিতে পারেন যে এটা স্বাভাবিক, আমি নতুন কিছু শুরু করেছি তাই আমার বডি চেঞ্জ হয়েছে এবং এটাকে আমার কন্ট্রোল করতে হবে এবং এটাকে আমি এনার্জিতে ট্রান্সফার করে আমাকে ভালোভাবে প্রেজেন্টেশনটা শেষ করতে হবে, তাহলে দেখবেন যে ওই হার্টবিট বাড়াটা, পালস রেট বাড়াটা এটা গ্র্যাজুয়ালি ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। সো ওই মাইন্ডসেটটা আপনাকে প্রথমে নিতে হবে এক, এবং দ্বিতীয় হচ্ছে প্রেজেন্টেশন শুরুতেই আপনাকে কিছু সময় রাখতে হবে, আপনি নিজে সেট হয়ে অডিয়েন্সের সাথে একটা কানেকশন ক্রিয়েট করে কথাটা শুরু করা। তো আমি আশা করি যে আপনারা সবাই উপকৃত হয়েছেন এবং আমি অসম্ভব খুশি যারা ওয়ার্কশপটা অর্গানাইজ করেছে তাদের সকলের পরিশ্রম আমি মনে করি যে ভালো একটা ফল হবে যখন আমি দেখতে পাবো যে আমার যারা অডিয়েন্স ছিলেন তারা ভালো প্রেজেন্টেশন দিচ্ছেন এবং উপকৃত হচ্ছেন। তো আপনাদের কোনো ফিডব্যাক থাকলে অবশ্যই সিটিএল কে জানাবেন এবং পরবর্তী সেশন গুলোতেও অ্যাটেন্ড করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অর্গানাইজারদেরকেও অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ ম্যাম। আমরা ফর্মের যথেষ্ট রেসপন্স পেয়েছি, আরো কিছুক্ষণ ফর্মটা ওপেন থাকবে, আপনারা যারা এখনো সাবমিট করতে পারেননি তারা দ্রুত ফর্মটা ফিল আপ করে দিন। আর আমাদের আয়োজন আজকে আনুষ্ঠানিকভাবে শেষ হলো। সবাইকে এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আমাদের পরবর্তী আয়োজনে আপনাদের উপস্থিতি কিন্তু আমরা অবশ্যই আশা করছি। আমাদের সিটিএল পেজের সঙ্গে আপনারা যদি কানেক্টেড থাকেন পরবর্তী অনুষ্ঠানের সূচিগুলো আপনারা পাবেন এবং ওয়েবসাইটে যখনই আপনাদের সার্টিফিকেট গুলো আপলোড করা হবে সেটার নোটিফিকেশনটা আপনারা পেয়ে যাবেন। তো চ্যাট বক্সে আপনাদেরকে লিংকটা দেওয়া হয়েছে, আপনারা কিন্তু পেজটা ফলো করতে ভুলবেন না। আর আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের অনুষ্ঠানটা শেষ করছি। আসসালামু আলাইকুম।